আমি ঘুমে প্রায় বিভোর হয়ে গিয়েছি। এমন সময় লক্ষ্য করলাম কে একজন আমার ঠোঁট জোড়াতে চুমু খাচ্ছে। শরীর অনেক ক্লান্ত, তাই চোখ মিলে তাকানোর মতো শক্তি জোগাতে পারছি না। যে কে আমার ঠোঁট জোড়াতে চুমু খাচ্ছে তার মধ্যে মাতাল করা একটা স্মেল নাকে ভেসে আসে। একটু পর ফজরের আজান হলো। আজান শুনে লাফিয়ে বিছানা থেকে উঠে গেলাম। আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। বেশ অবাক হলাম কাউকে না দেখে, কারণ একটু আগে কিছু একটা অনুভব করেছিলাম আমি। কেউ একজন আমার ঠোঁট জোড়াতে চুমু খাচ্ছিল। মাথায় যেন কিছুই ঢুকছে না। ধুর, আমার কথা ভুল হচ্ছে হয়তো। আমি হয়তো ঘুমের ঘরে উল্টাপাল্টা স্বপ্ন দেখেছি। বিছানা ছেড়ে উঠে গিয়ে অজু করে নিলাম, কারণ ফজরের নামাজ পড়তে হবে। নামাজ শেষ করে খাটের উপর বসে আছি, তখনই অনুভব করলাম ঠোঁট জোড়া মধুর মতো মিষ্টি হয়ে আছে। মনে হয় যেন কয়েকশো কেজি মধু আমি শ্রবণ করেছি। এমন সময় সৎমা চেঁচিয়ে উঠলো, এই যে নবাবের ছেলে, বিছানা থেকে উঠে পড়ুন আর রেডি হয়ে কাজে চলে যান। আজকে রাতে যেন 5,000 টাকা হাতে পাই। আম্মু, এত টাকা কই পাবো আমি? আমার সারাদিনের কামাই মিলে তো 1,000 খানেক টাকা হয়, সেখানে 5,000 টাকা কিভাবে কি? আমার সৎমা বলে, সেটা আমি জানি না, বাসায় বাজার শেষ হয়ে গেছে, বাজার করতে হবে, টাকা তুমি কিভাবে জোগাড় করবে সেটা তুমি জানো, এত কিছু ভেবে আমার লাভ নাই। আমার চাই শুধু টাকা। যাও এবার ফটাফট গিয়ে কাজে লেগে যাও। চুপচাপ বসে আছি। আজ মা বেঁচে নেই বলে এমন অত্যাচার সহ্য করতে হচ্ছে আমাকে। এখনো রাত শেষ হয়নি আর উনি এসে পাহাড় সমান বোঝা চাপিয়ে দিল। আমি বললাম, আচ্ছা মা, আমায় কিছু খেতে দাও, খেয়ে কাজে চলে যাচ্ছি। সৎমা বলে, খাবার মতো কোনো কিছু নাই ঘরে, আর থাকলেও সেটা আমার আর আমার মেয়ের জন্য। না খেয়ে কাজে চলে যাও। রাতে এসে 5,000 টাকা বুঝিয়ে দেবে, তারপরে তোমার কপালে খাবার জুটবে। সৎমার কথা শুনে চোখ জোড়া ঘোলাটে হয়ে আসে। আসলেই মা আর সৎমার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। সারাটা দিন কুলির মতো খাটুনি করব, কিন্তু তাও দিন শেষে সুখ জিনিসটা কপালে জুটবে না। না খেয়ে রাতের শেষ ভাগে বেরিয়ে পড়লাম কাজের জন্য। স্টেশনের দিকে হাঁটা দিয়েছি। যেতে যেতে আসন পরিচিত হই। আমার নাম তো সকলেই জানেন, নতুন করে বললাম না কিছুই। পড়ালেখা ইন্টার পর্যন্ত করার সুযোগ হয়েছে। পরে সৎমায়ের কারণে বাবা আমার পড়ালেখা অফ করে দেয়। পরিবার বলতে তেমন কেউ নেই, সৎমা আর বাবা, আর সৎমায়ের একটা বোন আছে, নাম সামিয়া। বাকি সমস্ত কিছু গল্পের সাথে থাকলে জেনে যাবেন। স্টেশনে গিয়ে দেখি কেউ নাই, চুপচাপ বসে আছি। কি করব, কিভাবে রাতের মধ্যে 5,000 টাকা জোগাড় করব? সকাল 7টা থেকে আবার কাজে যেতে হবে। ভেবেছি স্টেশনে এসে হয়তো কুলিগিরি করে আলাদাভাবে কিছু পয়সা কামাবো, কিন্তু তা আর হলো না। এমন সময় অল্প বয়সী একটা মেয়ে আমার দিকে এগিয়ে আসে আর বলে, এই যে ভাই, শুনছেন? আমি বললাম, হ্যাঁ বলুন। বলে মেয়েটার দিকে তাকাতেই আমার চোখ জোড়া কপালে উঠে গেল। হা করে মেয়েটার দিকে তাকিয়ে আছি। একটা মেয়ে এত সুন্দর কি করে হতে পারে, তা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। মনে হচ্ছে জান্নাত থেকে পালিয়ে এসেছে। এই যে, এমন করে কি দেখছেন? মেয়েটার এমন কথায় হুঁশ ফিরে আসে আমার, আর বলি, না কিছু না। মেয়েটি আমাকে বলল, আমার একটা উপকার করতে পারবেন? তার বিনিময়ে আপনার যত টাকা লাগবে আমি দিব। তখন আমি বললাম, জি, কি কাজ বলুন। তখন মেয়েটি বলল, আমাকে আপনার শহরটা ঘুরিয়ে দেখাবেন। আমি সারা শহর ঘুরবো আর আপনি আমার সাথে থাকবেন। খুশিতে আমার ভেতরটা ফেটে যাচ্ছে। যাক, বেশি না, 5,000 টাকা দাবি করব। আচ্ছা, কিন্তু 5,000 টাকা দিতে হবে আমাকে। মেয়েটি বলল, ওকে দিব। সেদিন আর আমি কাজে গেলাম না। মেয়েটাকে নিয়ে সারা শহর ঘুরবো। দিনের আলো ফুটতে শুরু করছে হালকা হালকা। এরপর আমরা একটা সিএনজি ঠিক করলাম। শুরুতে ওনাকে আমাদের শহরের সবচেয়ে বড় পার্কটা ঘুরে দেখাবো। সিএনজিতে বসে আছি, ঠিক তখনই রাতের সেই মাতাল করা স্মেলটা নাকে আসলো। বেশ অবাক হয়ে তাকিয়ে আছি ওনার দিকে, কিন্তু কিছু বললাম না। সিএনজি ওয়ালা মামা পার্কের সামনে নিয়ে থামালো। তারপর উনি ভাড়াটা চুকিয়ে দিল। তারপর ওনাকে নিয়ে পার্কের ভেতরে ঢুকলাম। সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে, কারণ আমার জামা কাপড়ের ঠিক নেই। তার উপর আমার সাথে উনি দামি জামা কাপড় পরে আছে। মানুষের মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মানুষ হয়তো ভাবছে যে মেয়েটা আমার কিছু হয়। সারাদিন ঘোরাঘুরি করলাম ওনাকে নিয়ে। বিকেলবেলা একটা রেস্টুরেন্টে গেলাম। খাবার খেয়ে যেই না বের হব, তখনই কয়েকটা ছেলে আমার পথ আটকে দাঁড়ায় আর ওনার সাথে অসভ্যতামো শুরু করে। এটা দেখে তো আমার মেজাজ খারাপ হয়ে যায়। ছেলে একটার গালে কষে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। বাকি অন্য একটা ছেলে এসে আমার হাতের মধ্যে ছুরি চালিয়ে দিল। সাথে সাথে আমার হাত থেকে ফুলকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে। আর কয়েকজন এসে আমাকে পিছন থেকে চাপটে ধরে ফেললো। নাড়াচাড়া করার মতনও কোনো স্পেস নেই। আর যাকে আমি থাপ্পড় মেরেছি, সেই ছেলেটা ওনার গায়ের মধ্যে হাত দিয়ে বসে। ভিতরটা রাগে ফেটে যাচ্ছে।
একটা মেয়ের ইজ্জত নষ্ট হচ্ছে আমার চোখের সামনে, কিন্তু আমি কিছুই করতে পারতেছি না। হঠাৎ ওই ছেলেটা বিকট আওয়াজ করে চেঁচিয়ে উঠলো আর মাটিতে পড়ে যায়। যারা আমাকে আঁকড়ে ধরেছিল তারা আমাকে ছেড়ে দিয়ে ওনার দিকে দৌড়ে যায়। ছেলেগুলো সেম ভাবে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। কি হচ্ছে মাথায় তো কিছুই কাজ করতেছে না। উনি এমন কি করলো যে ছেলেগুলো মাটিতে লুটে পড়লো? উনি আমার দিকে এগিয়ে আসে, হাত থেকে তখন অঝরে রক্ত পড়ছে। উনি আমার কাছে এসে বলল, এই দেখি আপনার হাত কতটুকু লেগেছে। আমি তখন বললাম, না ম্যাডাম, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। মেয়েটি বলল, এই ছেলে একদম বেশি কথা বলবা না, হাতটা দেখি। তারপর আমি ওনার দিকে এগিয়ে গেলাম। উনি হাতটা দেখে বলল, আল্লাহ, হাত তো অনেকখানি কেটে গেছে, দেখি চলেন আমার সাথে। উনি আমাকে নিয়ে গিয়ে একটি জায়গায় বসায় আর বলে, দেখি আপনার চোখ বন্ধ করেন। তখন আমি অনেকটাই অবাক হয়ে বললাম, কেন কেন চোখ কেন বন্ধ করব? মেয়েটি বলল, আরে যা বলছি সেটা করেন না। আমার চোখ দুটো বন্ধ করতেই উনি আমার হাতের ক্ষতর জায়গাটার মধ্যে একটা চুমু বসিয়ে দিল। 1000 ভোল্টের যেন একটা শক খেলাম। আল্লাহ, কি করলো উনি একটা। মেয়েটি তখন আমাকে বলল, এই যে শুনেন, এখন আপনি আপনার চোখ খুলতে পারেন। চোখ খুলেই দেখতে পাই আমার হাত থেকে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে আর এখন ব্যথাও লাগছে না। আমি তখন ওনাকে বললাম, কি করলেন আপনি এটা? মেয়েটি তখন আমাকে বলল, যা করার করেছি, সেটা আপনার না জানলেও চলবে, এখন চলেন। তারপর আমি বললাম, আচ্ছা চলেন। তারপর ওনাকে নিয়ে আবার গাড়িতে উঠে পড়লাম। মেয়েটি তখন আমাকে বলল, শোনেন, বাসায় গিয়ে রেস্ট করবেন আর এই যে খামটা নিন, বাসায় গিয়ে খুলবেন। উনি আমার বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। অবাক হয়ে তাকিয়ে আছি ওনার চলে যাওয়ার দিকে। মানুষটা খুব ভালো, কিন্তু কে উনি, কি বা তার পরিচয়, কোথায় থাকে, নাম কি, কিছুই জানা হলো না আমার। সারাদিন কোনো এক মোহের মধ্যে দিন পার হয়ে গেল। মাগরিব হয়ে এসেছে প্রায়। বাসায় ঢুকতেই সৎমার চেঁচামেচি শুরু। এই, তুই এত আগে বাড়িতে কেন এসেছিস? তখন আমি বললাম, আমার আজকে শরীর ভালো না, তাই চলে এসেছি। আমার টাকা এনেছিস? তখন আমি বললাম, না, জোগাড় হয়নি। নবাব চাঁদা, আজকে শুধু খেতে আসিস তুই, তোর খাওয়া সব বন্ধ। রুমে এসে বসে আছি, ওনার দেওয়া খামটা পকেট থেকে বের করে খুললাম। খামটা আমি যেই খুললাম, আমার চোখ জোড়া কপালে উঠে গেল। 1000 টাকার নোট সব কয়টা, কম হলেও 50,000 তো হবেই। সেখান থেকে আমি 10,000 টাকা নিয়ে সৎমায়ের কাছে চলে গেলাম। গিয়ে সোজা ওনার মুখের উপরে টাকাগুলো ছুঁড়ে মারলাম। ধরেন আপনার টাকা, 5,000 চেয়েছিলেন, 10,000 দিছি। আর একটা কথা মাথায় রাখবেন, আপনি কোনোদিন কারো মা হওয়ার যোগ্যতা রাখেন না। যে মা টাকার জন্য সন্তানকে খাবার দেয় না, সে মা নামে কলঙ্ক। বলে রুম থেকে বের হয়ে আসলাম। ছাদের উপরে দাঁড়িয়ে আছি, এমন সময় আব্বু এসে শাসিয়ে গেল যে মার সাথে বেয়াদবি কেন করেছি, নেক্সট টাইম করলে আমাকে ঘর ছাড়া করবে। হাই কপাল আমার, বাবা আমার দুঃখ বুঝলো না, সবাই খালি নিজের মতন করে চাপিয়ে দিয়ে চলে যায়। রাতের খাবার খেলাম না, বাবার কথা শুনে আর খাওয়ারও ইচ্ছে নেই। রাত 2টা বাজে, চোখ বুজে শুয়ে আছি, ঘুম আসছে না। এমন সময় কিছু একটা অনুভব করলাম। চোখ হালকা মেলতেই দেখি একটা ছায়া মূর্তি আমার পাশে এসে বসে আছে। এটা দেখে তো বুকের মধ্যে ধুকধুকানি শুরু হয়ে যায়। ছায়া মূর্তিটা বসা থেকে ওঠে, আমার শরীরটাকে নিজের দখলে করে নিল, আমার উপরে শুয়ে ঠোঁট জোড়া নিজের দখলে করে নিয়েছে। তার মানে আমি গতকাল কোনো স্বপ্ন দেখছিলাম না, সবটা ক্লিয়ার হয়ে আসতেছে সবকিছু। ঠোঁটে চুমু খাওয়া, সেই মাতাল করা স্মেল। আমার বিছানার পাশেই লাইটের সুইচ ছিল, ঠুস করে সুইচটা টিপে দিয়ে উঠে বসে পড়লাম। সব থেকে অবাক করা বিষয়, আমি কাউকে দেখতে পেলাম না। কি হচ্ছেটা কি আমার সাথে? না, এর কিছু একটা করা দরকার। ওয়েট, বুদ্ধি পেয়েছি। বিছানা ছেড়ে উঠে রান্নাঘরে চলে গেলাম। তারপর তেতো জাতীয় কিছু একটা ঠোঁটের উপরে লাগিয়ে নিলাম। আমি জানি যে এসেছিল সে আবার আসবে। রুমে এসে লাইট অফ করে শুয়ে আসছি। ঘন্টাখানিক পর আবার কারো উপস্থিতি টের পেলাম। আমি এখন শিওর যে সেই ছায়া মূর্তিটার কাজ। ছায়া মূর্তিটা এসে আমাকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু বসিয়ে দিল। বাসা ধন, এবার আর চুমু খেতে পারবে না, ঠোঁটে তেতো লাগিয়ে রেখেছি। ছায়া মূর্তিটা আমাকে অবাক করে দিয়ে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল গালের মধ্যে। থাপ্পড়টা এত জোরে মেরেছে যে মনে হচ্ছে এখনই জান বের হয়ে যাবে। তখনই পাশ থেকে কান্না করার আওয়াজ আসলো। কেউ একজন পুপিয়ে পুপিয়ে কান্না করছে। এই, কে কে আমার থাপ্পড় মারলো কে? আবার আরেকটা থাপ্পড় বসিয়ে দিল গালের মধ্যে। এবার আর কিছু বললাম না, চুপচাপ গালে হাত দিয়ে বসে আছি, কারণ কথা বলে যদি আবার আরেকটা থাপ্পড় মারে। অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো, তুই ঠোঁটে তেতো লাগিয়েছিস কেন?
আমি চুপ করে আছি, ভয় কোনো কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। আওয়াজটা কেমন যেন ভয়ঙ্কর ছিল, মনে হচ্ছে যেন কেউ আমার উপরে খুব রেগে কথা বলছে। কিরে, কথা বলছিস না কেন? নাকি আরেকটা লাগিয়ে দিব? আমাকে কাঁদাস? হ্যাঁ, আসলে কে জানি আমার ঠোঁটে চুমু খাচ্ছিল, তাই তেতো লাগিয়ে দিয়েছি যাতে করে চুমু খেতে না পারে। তুই আমার চুমু খাওয়া ব্যাঘাত ঘটিয়েছিস, তোকে আজকে আমি শেষ করে দিব। এটা বলেই আমার গলা চেপে ধরে। ছায়া মূর্তিটা গলা চেপে ধরেছে, মনে হচ্ছে যেন তার পাড়া ভাতে ছাই দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করার মতন শক্তি পাচ্ছি না, দমটা মনে হচ্ছে এখনই বের হয়ে যাবে। তখনই আমার মাথায় আসলো খাটের পাশে তো লাইটের সুইচ আছে, সেটা জ্বালিয়ে দেই। কোনো মতে হাতটা সুইচের কাছে নিয়ে গেলাম লাইট জ্বালাবো বলে, তখনই ছায়া মূর্তিটা আমার হাত চেপে ধরলো। এই, তোর কত বড় সাহস যে তুই আবার লাইট জ্বালাতে যাচ্ছিলি? একের পর এক দুইটা ভুল করলি তুই। প্লিজ প্লিজ আমার গলাটা ছেড়ে দেন, আপনার যা ইচ্ছে করেন, প্লিজ আমার গলা ছেড়ে দিন, আমার খুব কষ্ট হচ্ছে। ছায়া মূর্তিটা সাথে সাথে আমার গলা ছেড়ে দিল, আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। মায়া লেগে গেছে তাই ছেড়ে দিয়েছি, দ্বিতীয়বার যেন এমন ধরনের ভুল না হয়। যাও, এবার মুখে মিষ্টি জাতীয় কিছু লাগিয়ে আসো। আচ্ছা যাচ্ছি আমি। হ্যাঁ যাও, কিন্তু ভুলেও লাইট অন করবে না। অন্ধকারে হাতিয়ে হাতিয়ে রান্নাঘরে গেলাম, গিয়ে মধুর বোতলটা নিয়ে ঠোঁটের মধ্যে মধু লাগিয়ে দিলাম। তারপর রুমে আসলাম, ছায়া মূর্তিটা রুমে বিছানার উপরে বসে আছে, চেহারাটা দেখা যাচ্ছে না, তবে আবছা আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে কেউ একজন বসে আছে। কাছে যেতে ছায়া মূর্তিটা আমাকে জড়িয়ে ধরলো, অবাক হয়ে আসছি। আল্লাহ, এ কি হচ্ছে আমার সাথে? কোন পেতনির পাল্লায় পড়লাম আমি? তখনই ছায়া মূর্তিটা বলে উঠলো, এই যে একদম উল্টা পাল্টা ভাববে না, আমি কোনো পেতনি টেতনি না। ও ও মাই গড, ধ্যাত, ও মাই গড। শক খেয়ে কি সব উল্টা পাল্টা ইংলিশ বের হচ্ছে আমার মুখ দিয়ে। মনের কথা উনি কি করে জানলেন? না, আর কিছু ভাবা যাবে না, উল্টা পাল্টা কিছু ভাববো, পরে আবার এসে আমার ঘাড় মোটকে দিবে। ছায়া মূর্তিটি বলল, অনেক কিছু ভেবে ফেলছো, এবার আমার কাছে আসো, আমার কাজ আমাকে করতে দাও। আমি তখন বললাম, কি কাজ? ছায়া মূর্তিটি বলল, চুমু খাবো তোমার ঠোঁটে। ওহ আল্লাহ, এই ছায়া মূর্তিটা কি পেয়েছে আমার ঠোঁটে? ঠোঁট জোড়া ছায়া মূর্তি আবার তার দখলে করে নিল। পাক্কা 1 ঘন্টা পর ছেড়েছে আমাকে। জোরে জোরে শ্বাস নিচ্ছি, মনে হচ্ছে আমার কলিজাটা মুখ দিয়ে বের হয়ে যাবে। ছায়া মূর্তিটি তখন বলল, এই ছেলে শোনো, হাঁপানির জ্বালায় কথা মুখ দিয়ে বের হচ্ছে না, তাও খুব কষ্টে বললাম, হ্যাঁ বলেন। কাল থেকে ওইসব আর করবে না, মুখে তেতো ফেতো কিছু লাগাবে না। আমি রোজ এসে তোমার ঠোঁটে চুমু খাবো। কাল থেকে যদি উল্টা পাল্টা কিছু করো তাহলে ঠাস করে একটা লাগিয়ে দিব। আমি বললাম, না 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 না, আর কোনোদিন ভুলেও তেতো লাগাবো না। কিন্তু একটা জিনিস বলেন তো, আপনি আমার ঠোঁটে কি পেয়েছেন? ছায়া মূর্তিটি বলল, সেটা তোমার না জানলেও চলবে, সময় হলে সব জানতে পারবে। এখন আমি আসি, আমার খাওয়ার সময় হয়ে গেছে। আমি বললাম, আচ্ছা তা না হয় না বললেন, কিন্তু আপনি কে বা আপনার নাম কি সেটা তো বলে যান। ছায়া মূর্তিটি তখন বলল, আমি পরিজগতের রানী, আমার নাম মাপসুরা। আর হ্যাঁ শোনেন, কখনো যদি বিপদে পড়েন তাহলে আমাকে স্মরণ করবেন, 2টা বাক্য মুখে আনবেন, বাতি সুতুম জুতনাম। এটা বলে ছায়া মূর্তি চলে গেল। ছায়া মূর্তিটা একটা পরী। এটা শোনার পর ভেতরে এক দফা একটা সুনামির মতো ঝড় বয়ে গেল। ইচ্ছে করছে নিজের হাতে নিজে মারা যায়। এই জীবন রেখে কি লাভ? যেখানে মানুষের কাছে কদর পেলাম না, সেখানে পড়ি এসে চুমু দিয়ে যাচ্ছে। সে রাতে আর চোখ এক করতে পারলাম না, গা গরম হয়ে আছে, মনে হচ্ছে জ্বর আসবে। ফজরের নামাজের সময় হয়ে এসেছে, বিছানা ছেড়ে এসে নামাজ পড়ে নিলাম। গা অনেকটাই হালকা হালকা লাগছে, জ্বরের ভাবটাও চলে গিয়েছে। একটু পর দেখি সৎমা রুমে নাস্তা নিয়ে হাজির। এই নে, তোর জন্য নিজের হাতে নাস্তা বানিয়ে এনেছি। চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছি তার দিকে। এই কি দেখছি আমি? এটা কি সত্যি আসলে আমার সৎমা? আমার সৎমা বলল, কিরে এত অবাক হচ্ছিস কেন? কাল রাতে তুই 10,000 টাকা দিলি, আমার মনটা একদম খুশিতে ভরে গিয়েছে। তার উপর তোর বাবা বলল মা হারা ছেলেটাকে নিজের মতো করে স্নেহ মমতা দিতে, তাই ভাবলাম তুই তো সকাল সকাল কাজে যাবি, তাই তোর জন্য নাস্তা বানিয়ে আনি। সৎমার কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না। দুনিয়ার মানুষ আসলে বড় অদ্ভুত, চাহিদা পূরণ করতে পারলে সবার কাছে প্রিয়। গতকাল সকালে খেতে পর্যন্ত দেয়নি, কিন্তু আজকে এদিকে চুপচাপ বসে নাস্তা খেয়ে নিলাম। তারপর একটু রেস্ট করে কাজের জন্য বের হয়ে গেলাম, কারণ আজ সরাসরি ডিউটিতে যাব, স্টেশনে কাজের জন্য যেতে হবে না। তৎপর ডিউটিতে যেতেই মালিক চেঁচিয়ে উঠল আমার উপর, কিরে কাল আসিসনি কেন?
মালিক, কালকে আমি একটু বিজি ছিলাম তাই আসতে পারিনি। মালিক বলল, আমার কাজের থেকে তোর কাজ বড় হয়ে গেছে যে বিজি ছিলি। আমি বললাম, ক্ষমা করে দেন মালিক, আর কোনোদিন এমন হবে না। মালিক বলল, এভাবে ক্ষমা করে দিন বললেই হবে না, আজকে সারাদিন তোকে ডিউটি করতে হবে। মালিক একটা পার্সেল দিয়ে বললে এটা গ্রাহকের কাছে পৌঁছে দিতে। অমুক জায়গায় খবরের পার্সেল অর্ডার করেছে। পার্সেল নিয়ে আমি রওনা হলাম। আমি হন্ডা করে যাচ্ছিলাম, এমন সময় চৌরাস্তার মোড়ে জ্যাম লেগে গিয়েছে। 30 মিনিট যাবৎ জ্যামে আটকে আছি। আমার সামনে বরাবর একটা মাইক্রো ছিল, আর একটু আগে একটা ট্রাক যেটাতে গাছ দিয়ে ভর্তি। জ্যাম ছোটা মাত্রই গাড়িগুলো চলতে শুরু করলো। হঠাৎই সামনে যে ট্রাকটা ছিল সেটার বাঁধন খুলে কয়েকটা বড় বড় গাছের টুকরা রাস্তার উপরে পড়ে যায়। আমার সামনে যে মাইক্রোটা ছিল সেটা রানিং এ ছিল, যার ফলে গাছের টুকরাগুলো মাইক্রোর উপরে আছড়ে পড়ে। আর মাইক্রো 2-3টা অল্টারনেট দিয়ে আমার হোন্ডার দিকে এগিয়ে আসে। হায় আল্লাহ, আমি শেষ। এবার আমি পুরো মাটির সাথে পিছিয়ে যাব। জীবনের শেষ নিঃশ্বাসটা মনে হয় এখানেই ত্যাগ করব। এমন সময় মাপসুরা পরীর কথা মনে পড়লো। হঠাৎই দেখি মাইক্রোটা হাওয়ার উপর দিয়ে ভেসে আমার মাথার উপর দিয়ে চলে গেল। আমি থ হয়ে সেদিকে তাকিয়ে আছি। তখন কেউ একজন এসে আমার পেছন থেকে আমার কাঁধে হাত রাখলো আর বলল, এই আপনি ঠিক আছেন তো? আমাকে স্মরণ করতে আরেকটু দেরি করলে তো একটা অঘটন ঘটে যেত। আমি পেছনে ফিরতে দেখি গতকালকের সেই মেয়েটা যার সাথে আমি সারাদিন কাটিয়েছিলাম, উনি এখানে কেন? আর মাপসুরা কোথায়? ও না বলেছিল ওকে স্মরণ করলে আমাকে বাঁচাতে আসবে, কিন্তু সে তো আসেনি। মেয়েটি বলল, আমি এখানে কেন মানে? আমি না আসলে তোমায় কে বাঁচাতো? আমি বললাম, তার মানে আপনি মাপসুরা? মেয়েটি বলল, হ্যাঁ আমি মাপসুরা। এটা শুনে হাজার বোল্টের একটা শক খেলাম। আমাকে চুমু খাওয়া ছায়া মূর্তিটা দেখতে এত সুন্দর, আমি আমার চোখকে বিশ্বাস করতে পারতেছি না। খুশিতে মাপসুরাকে জড়িয়ে ধরে ওর গালে একটা চুমু বসিয়ে দিলাম। মাপসুরা বলল, এই এই এটা কি করলে তুমি? মাপসুরার কথায় আমার হুঁশ ফিরল। আল্লাহ, এটা কি করে ফেললাম আমি? ম্যাডাম সরি, আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, এমনটা আর কোনোদিন হবে না। মাপসুরা তখন বলল, আরে এত ফর্মাল হচ্ছে কেন? আমি তো খালি তোমাকে জিজ্ঞেস করেছি, তাছাড়া কি আমি তোমাকে কিছু বলেছি নাকি যে এভাবে অনুতপ্ত হচ্ছ? তখন আমি বললাম, না ম্যাডাম, আসলে আমি কিভাবে যে এমনটা করে ফেলছি তা বুঝে উঠতে পারছিলাম না। মাপসুরা তখন বলল, হয়েছে থাক, আর বুঝতে হবে না, আর আমাকে ম্যাডাম করবে না, মাপসুরা বলে ডাকবে। আমি বললাম, আচ্ছা। মাপসুরা বলল, তাহলে চলো এবার তোমাকে নিয়ে ঘুরবো আজ সারাদিন। তখন আমি বললাম, না আমি যেতে পারবো না, কারণ আমার পার্সেল ডেলিভারি করতে হবে। তাছাড়া গতকালকের জন্য মালিক আমাকে সেই ঝাড়ি দিয়েছে, আর আজও যদি কাজ না করি তাহলে আমাকে পরে চাকরি থেকে বের করে দিবে। মাপসুরা তখন বলল, আরে ওই সব নিয়ে ভাবতে হবে না, পার্সেল জায়গা মতো চলে যাবে। আর তুমি এখন আমার সাথে চলো। কি বলবো ভেবে পাচ্ছি না। মেয়েটা আমাকে জোর করে ওর সাথে ঘুরতে নিয়ে গেল, কিন্তু ভিতরে টেনশন হচ্ছে যে পার্সেল দেওয়ার সময় পেরিয়ে যাচ্ছে। তবে মাপসুরা তো বললো পার্সেল জায়গা মতো পৌঁছে যাবে। মাপসুরার সাথে সারাদিন ঘুরলাম। ওর গায়ের স্মেলটা নাকে আসলে ইচ্ছে করে ওর উপরে ঝাঁপিয়ে পড়তে। মাতাল করা একটা স্মেল। বিকেল বেলায় মাপসুরা চলে গেল, ওর নাকি যেতে হবে। এরপর আমিও অফিসে চলে গেলাম। গিয়ে দেখি মালিক আমার দিকে হা করে তাকিয়ে আছে। আল্লাহ জানে কোন ভুল করে ফেললাম আবার, আর পার্সেল গুলো জায়গা মতো পৌঁছে গিয়েছে কিনা। মালিক তখন আমাকে বলল, আকাশ এদিকে আয়। আমি বললাম, হ্যাঁ মালিক বলেন। মালিক বলল, তুই তো কামাল করে দিয়েছিস রে, যতগুলো পার্সেল ডেলিভারি করেছিস সব জায়গা থেকে ওর গুড রিভিউ করেছে। ওরা আমাদের সার্ভিস দেখে নাকি খুব খুশি, আমাদের মতো সুন্দর করে নাকি কেউ সার্ভিস দিতে পারে না। যাক, তুই রাগ করিস না, সকালবেলায় কি না কি বলে ফেলেছি। আমি বললাম, আরে না, কি বলছেন এইসব? আমি কাজে গাফিলতি করলে আপনি অবশ্যই আমাকে বলবেন, আপনার বলার রাইট আছে, আর আপনি না বললে কে বলবে? মালিক বলল, তবুও। আমি বললাম, আচ্ছা মালিক আমি যাই, আমার টাইম শেষ হয়ে গেছে। মালিক বলল, দাঁড়া একটু। মালিক পকেট থেকে 500 টাকা বের করে আমার হাতে দিয়ে বলল, তোকে খুশি হয়ে এটা দিলাম, যা এবার বাসায় হাসি খুশি ভাবে। আমি মাপসুরাকে ধন্যবাদ দিলাম। মাপসুরা কিভাবে গ্রাহকের মন জয় করেছে আল্লাহ তাআলাই ভালো জানে। আজকে ওর জন্য মালিক আমার উপর অনেক খুশি। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। শুয়ে টিভি দেখছিলাম, এমন সময় সৎমা রুমে আসলো। এসে আমাকে বলল, তোর কাছে টাকা হবে কিছু? আমি বললাম, কেন? কালকে তো টাকা দিলাম, আজকে আবার টাকা লাগবে কেন?
সৎমা তখন বলল, আসলে একটু দরকার ছিল, আর কালকে যা দিয়েছিলি সব টাকা খরচ হয়ে গেছে। আমি কিছুই বললাম না। উনি আমার মা, এটা ভাবতে আমার গা কাটা দিয়ে ওঠে। আমি রক্ত মাংস খরচ করে টাকা জোগাড় করব, আর তিনি সেটা এক নিমিষে শেষ করে ফেলবে। কি বলবো ভেবে পাচ্ছি না। তখন আমি বললাম, আচ্ছা আপনার কত টাকা লাগবে? সৎমা তখন বলল, এই তো 500 টাকা হলেই হবে। আমি বললাম, আচ্ছা দাঁড়াও দিচ্ছি। তারপর পকেট থেকে মানি ব্যাগটা বের করলাম। মানি ব্যাগটা খুলতে চোখ জোড়া কপালে উঠে গেল। আমার মানি ব্যাগ ভর্তি টাকা। এত টাকা কোথা থেকে আসলো? মাথাতে কিছুই কাজ করছে না। মাপসুরা আবার এমন কাজ করে নাই তো? ও ছাড়া এমন কাজ আর কেই বা করতে পারে? এটা ওরই কাজ। আমি পাশে তাকাতে দেখি সৎমা আমার মানি ব্যাগের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, কারণ তিনিও টাকাগুলা দেখেছে। তারপর 500 টাকার নোট একটা বের করে তাকে দিলাম। সৎমা তখন বলল, আরে এত কম দিলি যে? তোর কাছে কি কম টাকা আছে নাকি? আরো কিছু দে না। এত কিপটামি করছিস কেন? তোর মাকেই তো দিতেছিস। আমি মনে মনে বললাম, তুমি মা না, তুমি রক্তচোষার চাইতেও ভয়ঙ্কর কোনো এক প্রাণী। তারপর আর কোনো কথা না বলে আরো 1000 টাকা দিয়ে বললাম, এগুলো রাখো। আর তিনি চলে গেলেন। রাত্রির বেলা খাবার খেয়ে শুয়ে আসছি। শুয়ে মাপসুরার জন্য অপেক্ষা করছি। মেয়েটার সাথে একদম ফ্রি হয়ে গিয়েছি। রাত প্রায় 2টা বাজে। তখন জানালার পাশে কিছু একটা অনুভব করলাম। তার মানে মাপসুরা চলে এসেছে। মাপসুরা আমাকে এসে বলল, কি করতেছো? তখন আমি বললাম, কারোর জন্য অপেক্ষা করতেছিলাম। মাপসুরা বলল, ওহ, আমার জন্য অপেক্ষা করতেছিলে বুঝি। আমি মুস্কি একটা হাসি দিলাম। সে আমার হাসি দেখে বুঝে নিল আমি তার জন্য অপেক্ষা করতেছিলাম। সে আমাকে অবাক করে দিয়ে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরার পর আমার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল। জানি না সে আমার ঠোঁটের মাঝে কি এমন পেয়েছে, আর আমারও কেমন জানি ভালো লাগতেছে। ইচ্ছে হয় তাকে সারা জীবনের জন্য নিজের করে নেই, কিন্তু তা তো সম্ভব না। সে তো পরী আর আমি তো মানুষ। হঠাৎ করে সে কান্না শুরু করে দিল। আমি বললাম, এই কি হয়েছে তোমার? কান্না করছো কেন? তখন মাপসুরা বলল, পরিলোক থেকে আসার সময় হয়তো প্রহরীরা টের পেয়ে গেছে যে আমি পৃথিবীতে যাচ্ছি, তাই তারা সবাই পৃথিবীর দিকে আসতেছে আমার খোঁজ করার জন্য। তখন আমি বললাম, তো কি হয়েছে? তুমি তো তাদের সর্দার, আর তোমাকে তো তারা কিছুই বলবে না। তখন সে বলল, তোমাকে কে বলেছে যে তারা আমাকে কিছু বলবে না? নিয়ম সবার জন্য সমান, কারো পৃথিবীতে আসার অনুমতি নেই। আমি নিয়ম ভঙ্গ করে এসেছি, জানি না ওরা আমাকে কি হাল করবে। আর আমি এখনো রানী হইনি। সামনে ঘোষণা করবে আমার বাবা, আর এখন যদি এসব কেউ জেনে যায় আমি নিয়ম ভঙ্গ করেছি, তাহলে আমাকে তারা মেরে ফেলবে। তাহলে আর কোনোদিন তোমার কাছে আমি আসতে পারবো না। তোমার কাছে না এসে আমি থাকতেই পারবো না। তখন আমি বললাম, সবই তো বুঝলাম, কিন্তু আমার কাছে না এসে থাকতে পারবে না কেন? সে তখন বলল, তুমি একটা গাধা, তুমি কি কিছুই বোঝো না? আমি যে তোমাকে ভালোবাসি সেটা কি তুমি বুঝো না? মাপসুরার কথা শুনে আমার চোখ জোড়া কপালে উঠে গিয়েছে। কি, মাপসুরা আমাকে ভালোবাসে? চোখ বড় বড় করে তাকিয়ে আছি ওর দিকে। মাপসুরা আমাকে বলল, এভাবে তাকিয়ে আছো কেন? আমার টেনশনে শরীর কাঁপতেছে, আর তুমি বড় বড় করে তাকিয়ে আছো আমার দিকে। তখন আমি বললাম, আসলে তোমার কথা শুনে আমার ভেতরটা মুচড়ে উঠেছে। মাপসুরা তখন বলল, দেখো তুমি রাগ উঠাবে না, আমার কথা শুনে তোমার ভেতরটা মুচড়ে উঠেছে তো এবার কিন্তু সত্যি সত্যি তোমার ভেতরটা আমি মুচড়ে দিব। তখন আমি বললাম, আল্লাহ, না না না, এমন করো কেন? তুমি এত রাগ দেখাচ্ছ কেন? তখন ও বলল, তো কি করব, নাচবো নাকি? তখন আমি বললাম, এই আমি কি আপনাকে নাচতে বলেছি নাকি? তখন ও বলল, এই এত বক বক করবে না, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। তখন আমি বললাম, হ্যাঁ বলো। তখন ও বলা শুরু করলো, ও আমার খোঁজ করতে করতে এখানে আসবে, আর তখন আমি ইশারা করলে টুস করে লাইট জ্বালিয়ে দিবে, সাথে সাথে ওরা রুমে আটকে যাবে, আর আমি এই সুযোগে পালিয়ে যাব, আর একটু পর আবার লাইট অফ করে দিবে। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে। একটু পর মাপসুরা ইশারা করতে লাইট জ্বালিয়ে দিলাম। তখনই দেখলাম দুটো বিড়াল খাটের নিচে দৌড়ে দিল। এটা দেখে বুঝে গেলাম প্রহরীরা রুমে আটকে গেছে। আবার একটু পর লাইট অফ করে দিলাম। তখনই দেখলাম দুটো ছায়া মূর্তি রুম থেকে বের হয়ে গেল। এগুলো দেখে আমার গা থর থর করে কাঁপতেছে। মানুষ মানুষের সাথে কথা বলতে ভয় পায়, আর আমি পরীর সাথে প্রেম করতেছি।
তার উপর আবার প্রহরী আটকে রেখেছি। সারা রাত আর ঘুম হলো না। মাপসোরা পরিরাজ্যে ঠিকঠাক পৌঁছেছে কিনা সেটা নিয়ে টেনশন হচ্ছে। সকালবেলা উঠে কাজে চলে গেলাম। সারাদিন কাজ করে দিনটা চলে গেল। রাতের বেলা খেয়ে দিয়ে মাপসোরার জন্য অপেক্ষা করতেছি। ফজরের আজান পর্যন্ত অপেক্ষা করছি, কিন্তু মাপসোরা আসেনি। টেনশনে আমার ভেতরটা ফেটে যাচ্ছে, না জানি ওর আবার কোন বিপদ হয়েছে কিনা। এইভাবে 3 দিন কেটে গেল, কিন্তু মাপসোরার কোনো খোঁজ খবর নেই। আমার কেমন যে লাগছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। তখন দুনিয়াদারি সবকিছু অন্ধকার আমার কাছে, কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না। রাতের বেলা শুয়ে আছি, চোখের কোনা বেয়ে কেন জানি জল গড়িয়ে পড়ছে। চেঁচিয়ে কান্না করতে, কারণ পৃথিবীতে আমার মায়ের পর এই প্রথম কেউ একজন আমাকে এতটা ভালোবেসেছে, কিন্তু আজ সেও আসছে না। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে খুব জোরে বাতাস শুরু হলো। জানালাগুলো ঠুস ঠাস বাড়ি খাচ্ছে, মনে হচ্ছে যেন তুফান হবে। জানালা বাড়ি খাওয়ার সবটে ঘুমটা ভেঙে গেল। শোয়া থেকে উঠে বসে পড়লাম। তখনই দেখতে পেলাম জানালা দিয়ে হুড় হুড় করে কয়েকটা ছায়ামূর্তি প্রবেশ করলো। একজনের হাতে লাঠি জাতীয় কিছু একটা ছিল, যেটা আগুনের মতো জ্বলজ্বল করছিল। অনুমান করলাম এটা লাঠি হবে হয়তো। সেটা দিয়ে থাম থাম করে বাড়ি দিল আমার পিঠের মধ্যে। বাড়ি খেয়ে বিছানা থেকে মাটিতে পড়ে গেলাম আর সারের মতো চেঁচাতে শুরু করলাম। অবাক করা বিষয় হচ্ছে, এত জোরে চেঁচালাম কিন্তু বাবা মা কেউ আসলো না। ব্যথায় মনে হচ্ছে যেন দমটা বের হয়ে যাবে। তখনই ছায়া মূর্তিগুলো মানুষ রূপ ধারণ করলো, কিন্তু কারোর চেহারা বোঝা যাচ্ছে না। ধপধপে সাদা চেহারা গুলো, আর একজনের হাতে আগুনের লাঠিটা। এটা দেখে তো কলিজা শুকিয়ে গেছে। দেখে মনে হচ্ছে যে এটা কোনো সাধারণ লাঠি না। তখনই একজন বলে উঠলো, কি রে, তুই নাকি মাপসোরাকে ভালোবাসিস? আমি চুপ করে আসছি। লোকগুলো তখন আবার বলল, কথা বলছিস না কেন? নাকি তোর চোখগুলো উঠিয়ে নিব? আমি বললাম, না না প্লিজ এমনটা করবেন না। হ্যাঁ, আমি মাপসোরাকে ভালোবাসি। তুই কি জানিস সে কে, আর কোন দুঃসাহসে ওকে ভালোবাসছিস? তখন আমি বললাম, আমি শুরুতে ভালোবাসিনি, সে আমাকে বলেছে যে সে আমাকে ভালোবাসে। তারপর থেকে আমি তাকে নিয়ে ফিল করা শুরু করি। তখন আমাকে বলল, দেখ, তোকে বেশি কিছু বলবো না, তবে একটু বলবো। মাপসোরার সাথে তোর যায় না, কারণ সে পরী আর তুই একজন মানুষ। তার থেকে বড় কথা হচ্ছে সে পরিলোকের উত্তরাধিকারী। সে ভবিষ্যৎ রানী পরিলোকের, আর আমি তার বাবা আল জাবের। আমি হলাম পরিলোকের রাজা। আমি চাই না তোর সাথে আর কিছু হোক, তবে সে বায়না করে বসে আছে যে তোকেই তার চাই। বাবা হয়ে মেয়ের স্বপ্ন অপূর্ণ রাখবো, তেমন বাবা আমি নই। হ্যাঁ, তবে তুই যদি আমার দেখানো পন্থা অবলম্বন করিস, তাহলে তুই মাপসোরাকে পাবি। তোর পরী হয়ে যেতে হবে আর আমাদের জগতে চলে যেতে হবে। তখন আমি বললাম, না 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 না, আমি এটা পারবো না। আমি আমার মা বাবাকে ছেড়ে কোথাও যাব না। তবে আমি মাপসোরাকেও চাই, কিন্তু আমি পরী হতে পারবো না। তারপর বলল, তাহলে তোর ভালো তুই বোঝ। তোকে কিছু সময় দিলাম ভাবার জন্য, ভেবে চিন্তা করে জবাব দিস। আর এখন আমাদের যাওয়া দরকার। আর হ্যাঁ, তোকে আসার সাথে সাথে লাঠি দিয়ে বাড়ি মেরেছি কেন জানিস? আমি বললাম, জানি না তো। সে বলল, তাহলে শোন, বাড়ি মারায় তোর সমস্ত খেয়াল ছিল তোর শরীরের দিকে, আর আমরা এই সুযোগে না হয় তুই যদি আমাদের রূপ পরিবর্তন করে দেখতি, তাহলে তোর চোখ বন্ধ হয়ে যেত। তাই এমনটা করতে হয়েছে। এটা বলে আরেকটা বাড়ি বসিয়ে দেয় আকাশের পিঠে। আবার চেঁচিয়ে উঠলাম সারের মতো করে। এই সুযোগে ওরা রূপ পরিবর্তন করে ফেললো। তারপর ওরা চলে গেল। মাটি থেকে উঠে বিছানায় গা এলিয়ে দিলাম। ব্যথায় শরীরটা কাতর হয়ে গিয়েছে। এত সময় ওনার সাথে থাকায় তেমন একটা ব্যথা অনুভব করছিলাম না, কারণ ফোকাস ওনার দিকে ছিল। কিন্তু এখন শরীরটা যেন হাল ছেড়ে দিয়েছে, আর সহ্য হচ্ছে না। অসহায়ের মতন করে শুয়ে আসছি। শুয়ে বিছানার এপাশ ওপাশ কড়াকড়ি করছি। মনে হচ্ছে জ্বর আসতে চলেছে। গা আগুনের মতো গরম হয়ে গিয়েছে। একটু পর অনুভব করলাম কেউ একজন আমার রুমে এসেছে। ঘাড় ঘুরে তাকাবো সেই শক্তিটাও ছিল না শরীরে। তাও বহু কষ্টে ঘাড় ঘোরালাম। ঘাড় ঘোরাতেই তো বড় ধরনের একটা শক খেলাম। মাপসোরা আমার পাশে বসে আছে। আমি বললাম, এই তুমি এখানে? কোনো উত্তর নেই। আমি আমার বললাম, এই কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? সাথে সাথে মাপসোরা হু হু করে কান্না করে দিল। আমি বললাম, কান্না করছো কেন? এই তুমি কান্না করতেছো কেন, বলো আমাকে। তখন ও বলল, এই তুই চুপ চুপ করে শুয়ে থাক, একটাও কথা বলবি না। মাপসোরার কান্না দেখে নিজেরই খারাপ লাগতেছে। মেয়েটা কান্না করছে কেন? সে আমাকে অবাক করে দিয়ে আমার গা থেকে শার্টটা খুলে ফেললো। আমি বললাম, এই এই কি করছো তুমি?
তখন ও বলল, তোকে বলছি না চুপ থাকতে, বেশি বক বক করতে না করছি, রাগ উঠাবি না, যদি একবার রাগ উঠাস তাহলে তোর চোখ দুটো তুলে নিব। তখন আমি বললাম, আল্লাহ কি করছি আমি, তুমি এত রেগে আছো কেন? তখন ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল আকাশের গালে। তখন আমি হা করে তাকিয়ে আছি মাপসুরার দিকে। মাপসুরা বলল, এই তোকে একটা কথা কতবার বলতে হয়, হ্যাঁ বলছি না চুপ থাকতে, এবার আর কোনো কথা বলবো না, একবার তো থাপ্পড় মেরেছি, আল্লাহ জানে রেগে গেলে তোকে কি করি। মাপসুরা আমার শার্টটা ফ্লোরের উপরে ছুঁড়ে মারলো, তারপর আমার পিঠের মধ্যে চুমু খেতে আরম্ভ করলো, যেখানে ওরা আমাকে মেরেছিল। চুমু খাচ্ছে আর ফুফিয়ে ফুফিয়ে কান্না করছে। তখন আমি বললাম, এই লোক কি পড়ি আমার, প্লিজ কান্না করে না। তখন ও বলল, তোকে আমার আব্বু মেরেছে, একদম দয়া মায়া নেই ওনার মধ্যে, আমার কলিজারটাকে এত জোরে মারলো। হ্যাঁ, আরেকবার খালি আমার কলিজার গায়ে হাত দিয়ে দেখো, পুরো পড়িল কাঁপিয়ে ফেলবো আমি। আমার নামও মাপসুরা। এই আকাশ, তোমার খুব ব্যথা করছে তাই না? আমি বললাম, এই না, একদম না, একটু আগে করছিল, তুমি যখন চুমু খেলে সাথে সাথে সমস্ত ব্যথা কোথাও যেন উধাও হয়ে গেল। মাপসুরা বলল, আজকের পর থেকে তোমার গায়ে যে হাত দিবে তার অবস্থা আমি খারাপ করে দিব, যদিও সে হয় আমার বাবা। মাপসুরার কথা শুনে আমি ওকে সাথে সাথে বুকে টেনে নিলাম। জানো মাপসুরা, তোমার মতো আমাকে কোনোদিন কেউ ভালোবাসেনি, আমি তোমাকে কখনো হারাতে চাই না। মাপসুরা বলল, আমিও চাই না তোমাকে হারাতে, আমি তোমাকে চাই, কিন্তু একটা জিনিসের জন্য আমি তোমাকে আপন করতে পারছি না। আমি বললাম, কি সেটা? মাপসুরা বলল, তুমি মানুষ আর আমি পড়ি, এই দণ্ডিটা পার হতে পারলে আমরা এক হতে পারবো। তখন আমি বললাম, সেটা কি করে পার হবে? তখন ও বলল, তুমি পরি হয়ে যাও। মাপসুরার কথা শুনে ভিতরটা স্যাঁত করে উঠলো। কি বললো সে এটা? পৃথিবীতে থাকার কোনো উৎসই হয়তো আমার নেই, কারণ কেউ তো আমায় ভালোবাসে না, বাবা মা কেউ না, কিন্তু দুনিয়ার তো একটা মায়া আছে, সবকিছু ফেলে কিভাবে পরি হব আমি? না, এটা হব না আমি। তখন ও বলল, এই কি ভাবছো, হবে তো তুমি পরি? তখন আমি বললাম, আমাকে একটু ভাবার জন্য সময় দাও, আর এখন এসব কথা রাখো, অনেকদিন পর তোমার সাথে তোমার কাছে পেয়েছি, মন ভরে দেখবো তোমাকে। মাপসুরা বলল, আচ্ছা নাও দেখো। মাপসুরাকে বুকে নিয়ে শুয়ে আছি, চাই ইচ্ছে হচ্ছে তাই করতে। একটু পর মাপসুরা বলল, এই আমার না চলে যেতে হবে, বাবার সাথে রাগারাগি করে তোমার কাছে এসেছি, এখন না গেলে পরে ঝামেলা করবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে যাও। তখন ও বলল, চোখ বন্ধ করো, আমি যতক্ষণ না বলবো তুমি ততক্ষণ চোখ খুলবে না। আমি বললাম, আচ্ছা নাও, চোখ বন্ধ করলাম। সে আমার টোটির মধ্যে একটা চুমু দিয়ে হাওয়া হয়ে গেল। অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো আর আমাকে বলল, এবার চোখ খুলো। আমি চোখ খোলার পর আর কাউকে দেখতে পেলাম না। শুয়ে শুয়ে ভাবছি, যে করে হোক মাপসুরাকে আমার চাই, কিন্তু সে যে বলল পরি হওয়া ছাড়া তাকে নিজের করে পাওয়া যাবে না, কিন্তু আমি তো দুনিয়ার মায়া ত্যাগ করতে পারবো না। হ্যাঁ, ওকে আমি ভালোবাসি, কিন্তু আমি তো আমার পৃথিবীটাকেও ভালোবাসি। আল্লাহ, কি করব আমি এখন? তখনই মাথায় আসলো আরো আপুর কথা। সে আমার সবচাইতে কাছের মানুষ, আপন বোনও মনে হয়, ওর চাইতে বেশি দেখভাল করতে পারবে না আমার। ছোট থেকে মা বাবাকে হারায়, তারপর আম্মু তাকে আমাদের ঘরে নিয়ে আসে। আম্মু কখনোই আমাদের দুজনকে আলাদা চোখে দেখেনি, নিজের মেয়ের মতনই দেখতো। কিন্তু আম্মু মারা যাওয়ার পর আব্বু সৎমা বিয়ে করে, আর তিনি আপুকে বের করে দেয়। সে আলাদা থাকে, কিন্তু সব সময় আমার দেখভাল করে। রাতের বেলা আপুকে কল দিলাম, 2বার রিং পড়তেই আপু রিসিভ করলো। আপু বলল, কিরে ভাইয়া, তুই এত রাতে কল দিলি যে, কোনো সমস্যা হয়েছে নাকি? আমি বললাম, হ্যাঁ আপু, অনেক বড় সমস্যা। আপু তখন বলল, ফাইট ঠিক আছিস তো, তোর কিছু হয়নি তো? আমি বললাম, আরে না, তেমন কিছু হয়নি, আমার কিছুই হয়নি, তবে একটা সমস্যা হয়েছে, সেটা তোকে সামনাসামনি বলবো। সকালে কি তুই আমাদের বাসায় আসবি? তখন ও বলল, আচ্ছা ঠিক আছে। তারপর ফোন রেখে দিলাম। আপুকে বলে দেখি সমস্ত ঘটনা। আমি জানি আপু এর কোনো হাল বের করবে। সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেলাম আপুদের বাসায়। শুক্রবার ছিল, তাই অফিস বন্ধ। যাক, সময়টা একটা পারফেক্ট হয়েছে। আরো আপুকে সবটা খুলে বললাম। সে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি বললাম, আপু তুই এভাবে তাকিয়ে আছিস কেন? আপু বলল, শেষমেশ তুই পরীর সাথে প্রেম করে বসলি, দুনিয়াতে কি মেয়ের অভাব পড়েছে নাকি? আমি বললাম, আপু প্লিজ এভাবে বলিস না, আমি ওকে খুব ভালোবাসি, প্লিজ তুই কিছু একটা কর। আপু বলল, আচ্ছা দাঁড়া তুই, আমি রেডি হয়ে আসতেছি, তোকে একজনের কাছে নিয়ে যাব। আপু রেডি হয়ে আসলো। তারপর আপু আমাকে একটা কবিরাজের কাছে নিয়ে গেল। ওনাকে সমস্তটা খুলে বলল।
তারপর সে আমাকে জিজ্ঞেস করলো, এখন তুমি কি করতে চাও? তখন আমি বললাম, আমি চাই সে যেন আমার দুনিয়ায় থেকে আমার সাথে সংসার করে, আমার যেন পরিবর্তন না হয়, আর আমি তার দুনিয়ার যেতে চাই না। কবিরাজটি তখন আমাকে বলল, কিছু সময় দাও আমাকে, আমি মন্ত্রের বইটা খুলে দেখি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর উনি মন্ত্রের বইটা খুলে কি যেন ঘাটাঘাটি করলো। একটু পরে এসে বলল, দেখো একটাই উপায় আছে, তবে সেটা খুব কঠিন উপায়। এটা যদি করতে পারো তাহলে সে তোমার সাথে তোমার দুনিয়ায় থাকবে, না হয়তো সে চিরদিনের জন্য তোমার থেকে দূরে চলে যাবে। আমি বললাম, ওকে ঠিক আছে, আমি রাজি, কারণ একটা রিস্ক তো নিতেই হবে, সবকিছু তো নিজের ফ্যাসিলিটিস খুঁজলে হবে না। তিনি আমাকে একটা উপায় বলে দিল আর একটা পানি পড়া দিল, যেটা কাজ করার পর ওর মুখে ছিটিয়ে দিতে হবে, না হয় ওর নাকি খুব কষ্ট হবে। কবিরাজকে হাদিয়া দিয়ে আপুর সাথে বাসায় চলে আসলাম। আপুর বাসায় চলে গেল আর আমি আমার বাসায়। রাতের বেলায় মাফসুরার জন্য অপেক্ষা করছি, কখন সে আসবে। অপেক্ষার অবসান ঘটিয়ে রাত 2টো বাজে সে আসলো। এসে আমাকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে বুকের উপর শুয়ে আছে। সে আমাকে বলল, কি করে আমার কলিজাটা? আমি বললাম, এই তো তোমার কথা ভাবছিলাম। কবিরাজের কথা মতো জিনিসটা বালিশের পাশে রেখে দিয়েছিলাম। সুযোগ পেতেই মাফসুরার চুলগুলো মুঠ করে ধরে কেচি দিয়ে ক্র্যাশ করে কেটে দিলাম। মাফসুরা সজোরে একটা চিৎকার মারলো, সাথে সাথে পাশের রুম থেকে সৎমা উঠে আসে আর মাফসুরা আমার বুক থেকে সরে গিয়ে ফ্লোরের মধ্যে সাপের মতন গড়াগড়ি মারতে থাকে। কবিরাজের দেওয়া পানিটা নিয়ে মাফসুরার শরীরে ছিটে মারলাম, সাথে সাথে সে মানুষ রূপে ধারণ করলো। সৎমা এসে দেখে একটা মেয়ে ফ্লোরের উপরে পড়ে আছে আর আমি পাশে দাঁড়িয়ে আছি। তিনি আমার দিকে হা করে তাকিয়ে আছে, কি করব ভেবে পাচ্ছি না। মাফসুরাকে তো মানুষ বানিয়ে ফেললাম, কিন্তু আম্মুদেরকে কিভাবে বুঝাবো? সৎমা আমাকে বলল, আকাশ কি হচ্ছে এখানে? আমি বললাম, আম্মু আসলে। তখন আম্মু বলল, থাক আর বলতে হবে না, সবটাই আমি জেনে গেছি। আমার সেদিনই অবাক লেগেছিল যেদিন তোর পকেটে আমি অতগুলো টাকা দেখলাম। তোর কাছে তো এতগুলো টাকা থাকার কথা না। আর আমি এটাও জানি তুই কখনো অন্যায় কাজ করবি না। হ্যাঁ, আমি তোর সৎ মা, তোর উপরে অনেক অত্যাচার করি, কিন্তু এই ভরসাটুকু আমার আছে তোর উপরে যে তুই কোনোদিন উল্টা পাল্টা কোনো কিছুই করতে পারিস না। আর তোর রুমের পাশেই আমি দাঁড়িয়ে থাকতাম রোজ, তুই কার সাথে কথা বলো সেটা দেখার জন্য। আর এই মেয়েটাকে সেটাও আমি জানি। থাক, আমি আর এখন এত কথা বলতে চাই না। কাল সকালে রেডি হয়ে থাকবি, আমি নিয়ে গিয়ে তোদের সাথে থেকে তোদের বিয়ে পড়িয়ে দিব। সৎমার কথা শুনে আমার চোখটা কপালে উঠে গেল। এ তো দেখি ভূতের মুখে রাম রাম। যেই মা আমাকে সহ্য করতে পারে না, সেই মা আজ এত কর্তব্য দেখাচ্ছে। না সেটাও টাকার লোভে পড়ে করছে, কে জানে। তোর এত কিছু ভেবে লাভ নাই, এখন মাফসুরার কি করব সেটা নিয়ে ভাবি। আমি বললাম, ওকে আম্মু, আমি রেডি হয়ে থাকবো। তিনি চলে গেলেন আর আমি মাফসুরাকে ফ্লোর থেকে উঠিয়ে বিছানায় শুইয়ে দিলাম। তারপর ওর চুলগুলো বাড়ির জমিতে ছোট একটা গর্ত করে সেখানে পুঁতে দিয়ে আসলাম। এসে দেখি মাফসুরা বিছানার উপরে বসে বসে কান্না করছে। মেয়েটার জ্ঞান ফিরে এসেছে। আমাকে বলল, আকাশ তুমি এটা কি করলে? কিভাবে করতে পারলে? তুমি আমার এত বড় সর্বনাশ, কি দোষ করেছিলাম আমি তোমার? আমি বললাম, তোমার কোনো দোষ নেই মাফসুরা, দেখো তোমাকে আমি নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি, কিন্তু তোমাকে পেতে হলে পরিহতে হবে, সেটা আমার মন সাড়া দিচ্ছিল না। কিন্তু তোমাকে যে আমার পেতেই হবে, তাই এমনটা করেছি। এছাড়া যে তোমাকে নিজের করে পাওয়ার মতো কোনো উপায় ছিল না। মাফসুরা বলল, তাই বলে তুমি আমাকে বলে দিলে? ভালো তো আমিও তোমাকে বাঁচতাম, কিন্তু তোমায় তো জোর করে পরি বানাইনি। আমি চাইলে তোমাকে সেটা করতে পারতাম, কিন্তু আমি তো তা করিনি। আমি চেয়েছি তুমি নিজ থেকে পরি হও, যাতে করে আমার বদলে তুমি পরিলোক রাজত্ব করতে পারো। তুমি হবে রাজা আর আমি হব তোমার রানী। কিন্তু তুমি সবটাই শেষ করে দিলে। তুমি রাজা হলে তোমার যা ইচ্ছা তাই করতে পারতে, তুমি তেমনটাই করতে পারতে, চাইলে দুনিয়াতে আসতে পারতে, চাইলে পরলোকে যেতে পারতে, কিন্তু তুমি এটা কি করলে? যে তোমাকে নিয়ে এতটা ভেবেছে তাকেই তুমি বলে দিয়ে দিলে। আমি বললাম, মাফসুরা প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও।
মাপসুরা বলল, তুমি যেটা করেছো সেটা ক্ষমার যোগ্য না। আমার জীবনটা তুমি শেষ করে দিয়েছো। তুমি আসলেই প্রমাণ করে দিলে যে পৃথিবীর মানুষগুলা নিজের স্বার্থের জন্য অন্যকে বলি দিতে পারে। মাপসুরার কথাগুলো শুনে আমার ভিতরটা ফেটে যাচ্ছে। আল্লাহ, কি করলাম আমি এটা? যে আমাকে নিয়ে এতটা ভাবে, আর তার এত বড় ক্ষতি কিভাবে করতে পারলাম আমি? কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে আসলাম, কারণ মেয়েটার চোখে চোখ রাখতে পারবো না আমি। বারান্দায় বসে সারা রাত কাটিয়ে দিলাম। সকালবেলা রুমে গিয়ে দেখি মেয়েটা কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। একটু পর সৎমা এসে বলে গেল রেডি হয়ে থাকতে দুজনকে। মাপসুরাকে ঘুম থেকে উঠে রেডি হতে বললাম, সেও চুপচাপ রেডি হয়ে নিল। একটা কথা বললো না। মেয়েটা কেমন যেন মনমরা হয়ে গেছে। অবশ্য তার কারণটা আমার অজানা নয়। থাক, এখন কিছু ভেবে লাভ নাই, কে রেডি হয়ে নেই। রেডি হয়ে আব্বু আম্মু আমি মাপসুরা সবাই মিলে একটা কবিরাজের কাছে গেলাম। আব্বু আম্মু হয়তো রাতেই কথা বলে নিয়েছে, তাই ওনার কোনো রিয়াকশন নাই। আমাদের বিয়ে হয়ে গেল। মাপসুরাকে নিয়ে বাড়িতে চলে আসলাম। মেয়েটা সারাদিন আমার সাথে একটা শব্দও কথা বলে নাই। আশেপাশের লোকজন এসে নতুন বউকে দেখে যাচ্ছে। আব্বু আম্মু সবাইকে মিথ্যা বলছে যে মেয়ের বাড়ির অমুক জায়গায়। অবাক করা বিষয় হচ্ছে, যেই মাপসুরাকে দেখছে কেউই চোখ ফিরাতে পারছে না। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সবাই ওর দিকে, যেটা দেখে আমার হিংসায় গা জ্বলে যাচ্ছে। কোনো কথা না বলে মাপসুরাকে কোলে তুলে নিয়ে আমার রুমে চলে আসলাম। আমার বউ আমি দেখবো, অন্যরা কেন দেখবে? রাতের বেলা খেয়ে দিয়ে শুয়ে আছি। মাপসুরা কোনো কিছু খায়নি। হাজারবার বলেছি খেতে, কিন্তু কোনো রেসপন্স করেনি, তাই আর জোরাজুরি করিনি। মাপসুরাকে নিজের বুকে নিয়ে শুয়ে আছি। এমন সময় জানালার বাইরে তাকিয়ে দেখি দুনিয়াদারি মনে হয় উল্টে যাবে এমন বাতাস শুরু হয়েছে। ধুলোবালি উড়ে এসে চোখে পড়েছে, জানালা দিয়ে উড়ে এসে। উঠে জানালা বন্ধ করতে যাব, ঠিক সেই সময় কেউ একজন আমাকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়। বেকায়দায় ভাবে ফ্লোরে পড়ায় হাতের উপরে সেইভাবে চোট লাগে। মাপসুরার সাথে সাথে শোয়া থেকে উঠে দৌড়ে আসলো আমার কাছে। মাপসুরা বলল, এই এই কি হয়েছে তোমার? আমি বললাম, জানি না, কে যেন আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে। এটা বলতে না বলতেই পাশে ফিরে দেখি কালকের ওনারা আমার দিকে হা করে তাকিয়ে আছে। আজকে আর অনেকজন এসেছে, সবার হাতে আগুনের লাঠি। তার মানে এরা সবাই পরিলোকের ক্ষমতাবান ব্যক্তি। আমাকে বলল, এই বালক, তুই এটা কি করলি? ছলনা করে আমার মেয়েটাকে আমার থেকে দূরে সরিয়ে দিলি। তোকে তো আজকে আমি মেরেই ফেলবো বলে আগুনের লাঠিটা দিয়ে আমাকে বাড়ি মারতে যাবে। তখনই মাপসুরা লাঠিটাকে ধরে ফেলে। বাবা, এটা তুমি করতে পারো না। সে এখন একা নেই, তার জীবনের সাথে আমার জীবনও যুক্ত হয়ে গেছে। ওর কিছু হলে তোমার মেয়েরই ক্ষতি হবে। হ্যাঁ, আমি জানি সে অন্যায় করেছে, সে আমার সাথে প্রতারণা করেছে, সে প্রতারক। কিন্তু ওর মতো প্রতারক যে আমি না। আমি ওকে কথা দিয়েছি যে ওর গায়ে কেউ একটা ফুলের টোকাও দিতে পারবে না আমি থাকতে। সো তোমরা কেউ ওর গায়ে হাত দিবে না। লোকটি তখন বলল, মারে, তুই এটা কি বলছিস? যেই ছেলে তোকে আমাদের থেকে দূরে সরিয়ে দিল, তুই তার রক্ষিতা হয়ে সামনে দাঁড়িয়েছিস। ও বলল, কি করব বাবা, এছাড়া যে আমার কোনো উপায় নেই এখন। পাশ থেকে কেউ একজন বলে উঠলো, মহারাজ, আপনি আপনার মেয়েকে নিয়ে চলুন। ওকে যে করেই হোক আমি আবার পরি বানিয়ে দিব। ওকে যে করেই হোক আমি আবার পরি বানিয়ে দিব। এত সাধনা, এত মন্ত্রবিদ্যা অর্জন করার পর যদি এটা কাজে খাটাতে না পারি, তাহলে সেই সাধনার দাম নেই। মহারাজ, আপনি কারো কথায় কান দিবেন না, মাপসুরাকে নিয়ে চলুন। লোকটার কথা শুনে বুঝতে বাকি রইল না যে সে পরিলোকের পণ্ডিত। সে এখন কি বলল, আমার মাপসুরাকে নিয়ে যাবে। ওর কত বড় সাহস! তুই যত বড় জাদুকর হোস না কেন, সেটা পরিলোকে, কিন্তু দুনিয়াতে তুই কিছুই না। আমার কলিজাকে নিয়ে যাওয়া তো দূরের কথা, হাত লাগিয়ে দেখ পারলে। মাপসুরার বাবা বলল, মারে, তুই চল আমাদের সাথে, পণ্ডিত মশাই তোকে আবার পরি বানিয়ে দিবে। চুপ করে দাঁড়িয়ে আছে মাপসুরা। পণ্ডিত বলল, আরে মহারাজ, এত কিসের কথা, সোজা নিয়ে চলুন তো, বলে মাপসুরের হাত ধরে ফেলে। আমি বললাম, পণ্ডিত, তুই তোর সীমা অতিক্রম করে ফেলেছিস। আমার কলিজাকে নিয়ে যেতে চাস তুই? নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। দৌড়ে গিয়ে পণ্ডিতের তলপেট বরাবর একটা লাথি বসিয়ে দিলাম। সে সোজা আছড়ে গিয়ে মাটির উপরে পড়লো। আমি বললাম, দেখি কার কত বড় সাহস যে আমার কলিজাকে আমার থেকে নিয়ে যাবে। মাপসুরাকে টেনে নিজের বুকে নিয়ে নিলাম। পণ্ডিত আমার লাঠি খেয়ে মাটিতে পড়ে আছে। এই বালক, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেললি, এর ফল কিন্তু ভালো হবে না।
মাপসুরা বলল, বাবা প্লিজ তোমরা এখান থেকে চলে যাও, তোমরা থাকলে এই ছেলেটা আরো বেশি পাগলামো করবে। এখন পণ্ডিতকে মেরেছে, কখন তোমার গায়ে হাত তুলবে, প্লিজ তোমরা চলে যাও। মাপসুরার কথায় ওর বাবা আর বাকি সকলেই যারা ছিল সবাই চলে যায়। মাপসুরা আমাকে বলল, আকাশ তুমি কাজটা ঠিক করলে না পণ্ডিতকে মেরে। আমি বললাম, এখন তো শুধু পণ্ডিতকে মেরেছি, আমার থেকে তোমাকে আলাদা করার চিন্তায় যে মাথায় আনবে তাকেই শেষ করে দিব, চাই সে হোক তোমার বাবা। কথাগুলা বলতে বলতে কান্না করে দিয়েছি। জানি না কি করে মেয়েটাকে এতটা ভালোবেসে ফেলেছি। মাপসুরা প্লিজ তুমি আমায় কখনো ছেড়ে যেও না। ও তখন বলল, সেটা সময় দেখা যাবে, কেউ তো আর চিরজীবন অন্যের জন্য থাকে না। মাপসুরার মুখে এমন কথা শুনে ভিতরটা মুচড়ে উঠল। না, ওকে আমি কখনো হারাতে দিব না, ওকে নিজের ভালোবাসায় জড়িয়ে রাখবো। টুস করে মাপসুরাকে কোলে তুলে নিলাম, তারপর বিছানায় নিয়ে ওকে পাগলের মতো চুমু দিতে লাগলাম। সে চুপচাপ শুয়ে আছে, কোনো রেসপন্স করছে না। রেসপন্স করলে করুক, না করলে না করুক, কিন্তু ওকে আমি নিজের করে নিব ভালোবাসায়। বেশ কিছুক্ষণ পর আকাশ মাপসুরাকে ছেড়ে দেয়। দুজনে ক্লান্ত শরীর নিয়ে শুয়ে আছে। আকাশ শুয়ে শুয়ে ভাবতেছে যে ওদের একটা বেবি হলে হয়তো মাপসুরা স্বাভাবিক হয়ে যাবে আর সে তাকে মেনে নিবে, কিন্তু সে জানে না যে তার চিন্তা ভাবনার বাহিরেও অনেক কিছু ঘটতে চলেছে। তার জীবনে কোনো কাল আসতে চলেছে, তার কোনো ধারণাই নেই আকাশের। হয়তো তার জীবন চলে যাবে। মাপসুরা বলল, তোমার ইচ্ছে পূরণ হয়েছে তো আকাশ, আমাকে পরে থেকে মানুষ বানিয়ে দিলে, আমার ভেতরে তোমার সন্তানের বীজ রোপণ করে দিলে, এরপরেও কি আর কোনো ইচ্ছে আছে? আমি বললাম, মাপসুরা তুমি এভাবে বলতেছো কেন? প্লিজ এভাবে বলো না, আমি তোমায় ভালোবাসি, তাই তোমাকে নিজের করে পাওয়ার জন্য এমনটা করছি। মাপসুরা বলল, হ্যাঁ ভালো, খালি তুমি একাই বেঁচেছিলে, আমি আর ভালোবাসিনি, যার কারণে আমার মা বাবাকেও আমার থেকে দূরে সরিয়ে দিলে। পরিলোকের লোকেরা এসে ঠিকই বলবে যে মাটির মানুষেরা নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না, তারা নিজের স্বার্থের জন্য অন্য মানুষের প্রাণ নিতে পারে, সেম তুমি সেটার প্রমাণ করে দিলে। কি বলবো জানি না, কারণ মাপসুরা যা বললো সবটাই তো সত্যি। আসলে আমি ভাবিনি যে ওর মা বাবার থেকে ওকে আলাদা করছি, ওর থেকে ওর স্বাধীনতা কেড়ে নিচ্ছি। আমি বললাম, মাপসুরা তোমার বলা কথা একটাও মিথ্যে নয়, আমি জানি যে আমি দোষ করেছি, এর জন্য আমি তোমার কাছে অনুতপ্ত, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। মাপসুরা বলল, কি মাফ? সেটা বললেই কি হয়ে যায়? যা করছো তুমি আমার সাথে, সেটার পরেও মাফের আশা করছো তুমি? আসলে সত্যি খুব বড় অন্যায় করে ফেলেছি আমি, যেটা মাফের অযোগ্য, কিন্তু মাফ তো আমি করিয়ে নিব তোমার থেকে, সময়টা আসতে দাও খালি। তোমাকে আমি এত ভালোবাসবো যে তুমি আমায় নিজেই মাফ করে দেবে। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে কাজে চলে গেলাম। সেখানে গিয়ে আরেকটা ঝটকা খেলাম। মালিক আমাকে হাজারটা কথা শোনালো যে গতকাল কেন কাজে আসলাম না, গতকাল আমার বিয়ে ছিল। মালিক বলল, কি গতকাল তোর বিয়ে ছিল আর তুই আমাদেরকে বলিসনি? আমি বললাম, মালিক আসলে তাড়াহুড়া করে বিয়েটা হয়ে গেছে, আপনাদের দাওয়াত করে খাওয়াবো সময় করে। মালিক বলল, আচ্ছা যা, আর রাগ করে থাকতে পারলাম না তোর উপরে, আর যা, তোর 1 সপ্তাহ ছুটি, বউকে গিয়ে সময় দে। ধন্যবাদ মালিক, আর তোর টাকাগুলা রাখ। আমাকে 5,000 টাকা ধরিয়ে দিল। সেটা নিয়ে আমি বাসায় চলে আসলাম। যদিও আমার কাছে টাকা ছিল, আস্তে আস্তে প্ল্যান করলাম যে মাপসুরাকে নিয়ে ঘুরতে বের হব। বাসায় পৌঁছে মাপসুরাকে বললাম, এই মাপসুরা রেডি হয়ে নাও, আমরা ঘুরতে বের হব। এমন সময় আম্মু আসে আর বলে, ঘুরতে যাচ্ছিস ভালো কথা, কিন্তু সাবধানে ঘোরাফেরা করবি, নতুন বৌমার যেন কোনো কিছু না হয়, আর তুইও সাবধানে থাকবি। আমি বললাম, আচ্ছা আম্মু। তারপরে তিনি চলে গেলেন। সৎমার আচরণে খালি অবাকই হচ্ছি আমি। অন্যদিকে মাপসুরা লক্ষ্মী মেয়ের মতো রেডি হয়ে নিল। তারপরে দুজন মিলে ঘুরতে বের হলাম। প্রথমে একটা পার্কে গেলাম ওকে নিয়ে। পার্কে ঘুরছি, কিন্তু ওর কোনো রিয়াকশন নেই। ঘুরতে আসলে যে মানুষের মনে কিছু প্রভাব ফেলে তেমন কিছুই দেখলাম না। রবটের মতো হেঁটে চলেছে আমার সাথে। আশেপাশের মানুষ যেন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে মাপসুরার দিকে। সেই লেভেলের রাগ হচ্ছে এটা দেখে। আরে ভাই, তোরাও তো নিজেদের পার্টনার নিয়ে এসেছিস, তারপরও কেন আমার বউকে খুঁটে খুঁটে দেখতে হবে? ধ্যাত, আর থাকবো না এখানে। মাপসুরাকে নিয়ে অন্য জায়গায় চলে গেলাম।
সারাদিন দুজন মিলে অনেক ঘোরাঘুরি করেছি, তারপর সন্ধ্যায় বাসায় এসেছি। মাপসুরা আমাকে বলল, এসব করে কি হবে, ভেবেছো আমি গলে যাব? আমি বললাম, না কখনোই না, আমার খুব ইচ্ছে ছিল আমার বউকে নিয়ে আমি এভাবে ঘুরবো, মনের আশা পূরণ করলাম। মাপসুরা আমাকে বলল, এখানেও নিজের স্বার্থের কথা ভাবলে? আমি বললাম, মাপসুরা তুমি আমাকে ভুল বুঝছো। মাপসুরা বলল, থাক বাদ দাও, আর এসব যদি আমার জন্য করে থাকো তাহলে বলবো বাদ দাও, কারণ আমার মনে যে আঘাত করেছো তুমি সেটা কোনোদিন যাবে না। মাপসুরার কথা শুনে আমার চোখের কোণে পানি চলে আসলো, কিন্তু সেটা তাকে বোঝাতে দিলাম না। রুম থেকে বের হয়ে আসলাম। এভাবে দিন কাটতে লাগলো। 6 মাস পর হতে চলেছে। এই 6 মাসে মাপসুরাকে আমার প্রতি একটু দুর্বল করতে পারিনি, বরং সে আরো স্ট্রিক হয়ে গেছে। আমার সাথে কথা বলা একদম অফ করে দিয়েছে। এদিকে সে মা হতে চলেছে, এটা নিয়ে বেশ টেনশন হচ্ছে। একদিকে সে, একদিকে আমাদের বাবু, কিভাবে দুজনকে সামলাবো আমি ভেবে মাথা ফেটে যাচ্ছে। সে তো আমার সাথে কথা বলে না, নিজের শরীরেরও যত্ন নেয় না। সে যে মা হতে চলেছে তার ভিতরে কোনো অনুভূতি নেই, তো আমরা তার কেয়ার করা ছাড়িনি। রোজ তাকে খাইয়ে দেই, রাতে হলে বুকে নিয়ে ঘুমাই, ওয়াশরুমে গেলে একা যেতে দেই না, ওকে ওয়াশরুমে দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকি। এসবের ভিড়ে নিজের শরীরের যত্ন নেওয়ার কথা ভুলেই গেছি। একদিন রাতের বেলায় মাপসুরাকে বুকে নিয়ে ঘুমিয়ে আসি। হঠাৎ করেই সে চিৎকার করে ওঠে পেঠায়। কান্না করতে করতে মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলে। কি করব ভেবে পাচ্ছি না। ডক্টরকে এনে দেখালাম, বলল এখন একটু এরকম হবে, তবে সে বেশি উইক, ওকে যেন ফুল বেড রেস্ট দেই। তাই করলাম, মাপসুরাকে ফুল বেড রেস্ট দিয়ে দিলাম। ওর জ্ঞান এখনো ফিরে আসেনি। সকালবেলায় ওর জ্ঞান ফিরে আসে। এদিকে সারারাত আমি ঘুমাইনি। চোখ দুটো দেখে মনে হচ্ছে এখনই বের হয়ে আসবে। ওর জ্ঞান ফিরে আসতে সে আজীব রকমের পাগলামো শুরু করে দেয়। আমি বাবা মার কাছে চলে যাব, তুই আমাকে আমার বাবা মার কাছে দিয়ে আয়। আমি বললাম, মাপসুরা তুমি কি বলছো এগুলো আবল তাবল? সে বলল, হ্যাঁ আমি ঠিকই বলছি, আমি বাবা মার কাছে যাব, না হয় আমি তোর বাচ্চাকে মেরে ফেলবো। এটা শুনে তো আমি থ হয়ে গেলাম, কি করব ভেবে পাচ্ছি না। তাও কোনো মতে ওকে শান্ত করলাম, কিন্তু সে রীতিমতো এটা নিয়ে পাগলামো করে, খাবার খেতে চায় না। ওর এক কথা, সে তার বাবা মার কাছে যাবে, ও আর এখানে থাকবে না, আমার সাথে সংসার করবে না। এরকম করতে করতে সে আরো দুর্বল হয়ে পড়ে। ওকে সামলানো পসিবল হচ্ছিল না। এক পর্যায়ে না পারতে সিদ্ধান্ত নিলাম ওকে মুক্তি করে দিব। সে যেহেতু আমার সাথে সংসার করতে চায় না, তাহলে আর জোর করব না। আমাদের বাচ্চার মুখের দিকে তাকিয়ে সারা জীবন পার করে দিব। আমি মাপসুরাকে বললাম, তোমায় মুক্তি করে দিব, তবে একটা শর্তে। সে জিজ্ঞেস করলো, কি শর্ত? আমার বাবুকে তুমি নষ্ট করতে পারবে না, সে হওয়ার পর তুমি তাকে আমার কাছে দিয়ে যাবে। মাপসুরা বলল, আচ্ছা ঠিক আছে, আর আমার এই সন্তান এমনিতেও চাই না, ওকে রেখে আমি কি করব? সে হলে তোমার কাছে পৌঁছে দিব আমি। তখন আমি বললাম, ওকে, তাহলে একটা দিন সময় দাও আমার, তোমাকে তোমার বাবা মার কাছে ফিরিয়ে দিব আমি। এটা বলে সকালবেলায় ঘর থেকে বের হয়ে আসলাম। সারাদিন আর ঘরে ফেললাম না। সারাদিন নদীর পাড়ে বসে বসে চোখের পানি ছড়িয়েছি। আমি ভাবতেই পারছি না যে আজকের পর মাপসুরা আর আমার কাছে থাকবে না। রাত 11টা, বাসায় ফিরলাম। কারোর সাথে কথা বললাম না। মা জিজ্ঞেস করেছে কি হয়েছে আমার, আমি কিছুই বলিনি, চুপ করে রুমে চলে এলাম। এসে দেখি মাপসুরা আমার দিকে তাকিয়ে আছে, হয়তো কিছু একটা বলতে চাই, কিন্তু সেটার সুযোগ দিলাম না আমি। কাপড় চেঞ্জ করে বাহিরে বের হয়ে আসলাম। কবিরাজ আমায় বলেছিল, আমি যদি ওর চুলগুলো ওকে ফিরিয়ে দিই তাহলে সে আবার নিজের ক্ষমতা ফিরে পাবে। তাই করলাম। যেখানে চুলগুলো পুঁতে রেখেছিলাম সেখান থেকে চুলগুলো উঠিয়ে আনলাম। রাত 1টা বাজে। মাপসুরা এখনো ঘুমায়নি। আমি মাপসুরাকে বললাম, মাপসুরা তোমাকে একটা কথা বলি। মাপসুরা আমাকে বলল, বলো, কিন্তু আগে এটা বলো যে তুমি আমাকে মুক্তি দেবে কখন। আমি বললাম, সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, সেটা তুমি পেয়ে যাবে। তোমাকে যেটা কথা দিয়েছি সেটা নড়চড় হবে না। ও বলল, হ্যাঁ তাহলে ভালো। আমি তখন বললাম, বিশ্বাস করো, তোমায় খুব ভালোবাসি, চাই না তোমায় ছাড়া কি করে থাকবো আমি। তোমায় নিয়ে হাজারটা স্বপ্ন দেখেছিলাম আমি, যা আমার আজ রাতে কবর দিতে হবে, কিন্তু তাতেও আফসোস নেই। তুমি ভালো থেকো আর নিজের খেয়াল রেখো, আর আমাদের বাবুটা হলে তুমি আমার কাছে দিয়ে যেও। কথাগুলো বলতে বলতে কান্না করে দিলাম। ও বলল, প্লিজ কান্না করিও না, আর কথা দিলাম যে বাবু হলেই তোমার কাছে দিয়ে যাব। পকেট থেকে চুলগুলো বের করে মাপসুরার হাতে ধরিয়ে দিলাম, আর
নজর ঘুরিয়ে ফেললাম, সাথে সাথে তুফান শুরু হয়ে গেল। সমস্ত ঘর জিনিসপত্র নড়াচড়া শুরু করছে। মনে হচ্ছে যেন কালবৈশাখী ঝড় শুরু হয়েছে আমার এই ঘরে। তখন ও বলল, আমার দিকে তাকাও আকাশ। আমি বললাম, না, তোমার দিকে আর ফিরবো না, না হলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না, তুমি যাও। তখন ও বলল, ওকে, চলে যাচ্ছি, তবে একটা কথা বলে যাই, তুমি মানুষটা দুনিয়ার মধ্যে আমার দেখা শ্রেষ্ঠ মানুষ। তোমার মতন ভালো মানুষ হয় না। যেভাবে আমার যত্ন করেছো তুমি, আমি সেগুলো কোনোদিন ভুলবো না। আমার যত্ন করতে গিয়ে নিজের শরীরের কি হাল করেছো তুমি, সেটা আমি দেখেছি। এখন থেকে নিজের শরীরের যত্ন নিও, আর খুব মনে পড়বে তোমার কথা। আসি আমি। এটা বলে মাফসুরা চলে গেল। মাফসুরা আমায় ছেড়ে চিরতরে চলে গেছে, এটা ভাবতে শরীরের খিঁচুনি উঠে গেছে। সাথে সাথে ফ্লোরে পড়ে গেলাম। ভেতরটা ফেটে যাচ্ছে কষ্টের, আর সহ্য করতে পারলাম না। চিৎকার দিয়ে কান্না করতে লাগলাম। চিৎকার শুনে পাশের রুম থেকে সৎমা দৌড়ে আসলো। এসে দেখে আমি ফ্লোরের উপরে পড়ে আছি, আর আমার মুখ থেকে অনবরত রক্ত বের হচ্ছে। আমার এই অবস্থা দেখে সৎমা বিকট আওয়াজে চিৎকার করে ওঠে, আকাশ বাবা, তোর কি হয়েছে? কি বলবো, বলার মতো কোনো শক্তিই নাই। তবে একটু বললাম যে মাপসুরা আমার ছেড়ে চলে গেছে। তারপর আর আওয়াজ বের হচ্ছে না মুখ দিয়ে। মা আমাকে জিজ্ঞেস করলো কেন ছেড়ে চলে গেছে, কোনো আওয়াজ বের হচ্ছে না মুখ দিয়ে। বাবা, তুই কথা বলছিস না কেন, বলে কান্নাকাটি শুরু করে দেয়। এই আকাশের বাবা, তোমরা কোথায়, তাড়াতাড়ি আসো। আকাশের আম্মুর চেঁচামেচি শুনে আকাশের বাবা দৌড়ে আসে। এসে দেখে আকাশ ফ্লোরের উপরে পড়ে আছে। আকাশের অবস্থা দেখে তিনিও ঘাবড়ে যান, আর বলে, কি হয়েছে ওর? সৎমা তখন বলল, জানি না কি হয়েছে তোমার ছেলের, তুমি তাড়াতাড়ি করে ওকে হসপিটালে নিয়ে যাও, ওর যেন কিছু না হয়, ওর কিছু হলে আমি মরে যাব। আকাশের বাবা আকাশকে কোলে তুলে নেয়, তারপর হসপিটালের জন্য রওনা দেয়। চোখটা বন্ধ হয়ে যাবে অবস্থা, তাকিয়ে থাকার মতো আর শক্তি নেই। তবে একটা জিনিস দেখে অবাক হলাম, যেই সৎমা আমাকে দেখতে পারতো না, সে আজ বলেছে আমার কিছু হলে সে মরে যাবে। আমাকে দিয়ে তার চাহিদা পূরণ হয়, সেই জন্য এমন করেছে। নাকি সত্যি আমাকে সন্তানের মতো ভালোবাসে। তারপর আমি জ্ঞান হারিয়ে ফেললাম, আর কিছু মনে নেই। দুদিন পর আমার জ্ঞান ফিরে আসে। চোখ মিলে তাকাতেই দেখি পাশে আব্বু আম্মু বসে আছে। আমার জ্ঞান ফিরেছে দেখে সৎমা আমার কপালে পাগলের মতো চুমু খেতে আরম্ভ করে, আর বলে, বাবা তুই ঠিক আছিস তো? আমি বললাম, হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি। দেখো, মা আমাকে জিজ্ঞেস করলো, বাবা তুই এমন কেন করলি? তুই আমার মাথায় হাত রেখে কসম করে বলতো যে আর কোনোদিন ওসব উল্টাপাল্টা কিছু খাবি না। চুপ করে আছি। মা বাবা যখন জানতে পারে যে তার ছেলে নেশা করেছে, তার থেকে লজ্জার আর কি হতে পারে। আর আমার এই অবস্থার পিছনে সম্পূর্ণ দোষ আমার। সেদিন সারাদিন নেশা করেছি, অতিরিক্ত নেশা করার ফলে এসব হয়েছে। মা তখন আবার বলে, বাবা তুই শুনবি না তোর মায়ের কথা? হাতটা টেনে নিয়ে গিয়ে আমি তখন বললাম, আচ্ছা কসম করে বললাম আর কোনোদিন ওসব খাবো না। আব্বু কিছুই বলছে না, আর কি বা বলবে। মা মারা যাওয়ার পর যে অন্য একটা ছেলে আছে, সে কথা তার মনেই নেই। হসপিটাল থেকে বাসায় নিয়ে আসলা হলো আমাকে। সৎমা আমার পিছনে লেগে আছে, আমার সেবা যত্ন করছে, যেন কিছুতেই কমতি রাখছে না। এক কদম আমার মায়ের মতো দেখভাল করছে আমাকে। কিন্তু সবকিছুর ভিড়ে আমি আমার মাপসুরাকে ভুলতে পারিনি। ভিতরটা ফেটে যাচ্ছে কষ্টের। সে যে আমায় ছেড়ে চলে গেছে, এটা আমার বিশ্বাসই হচ্ছে না। এইভাবে দিনকাল কাটতে লাগলো। একদম ঘরবন্দি হয়ে গেছে আমি। চাকরিটাও চলে গেছে এই কারণে। কিন্তু সৎমা আমার আর কোনো প্রেশার দিল না, আরো উল্টো বলল, তোর বাবার যা আছে তা খেয়ে তুই শেষ করতে পারবি না। তোর চাকরি চলে গেছে, ভালোই হয়েছে। তোর আর চাকরি করতে হবে না, আমার ছেলে আমার কাছেই থাকবি। অন্যদিকে মার্সুরা তো সুখেই আছে, নিজের বাবা মা পেয়ে, পরিলোকের লোকজন পেয়ে খুব ভালোই দিনকাল কাটছে তার। হঠাৎ আবার পেন শুরু হয় তার। তখন আকাশের কথা মনে পড়ে যে গতবার যখন তার পেন উঠেছিল, তখন মানুষরা কিভাবে তার জন্য পাগলের মতো ছোটাছুটি করেছে। পেন উঠেছিল তার, অথচ কষ্ট যেন আকাশ পাচ্ছে। আকাশের সাথে কাটানো মুহূর্তগুলো একে একে করে মনে পড়তে থাকে তার। পণ্ডিত এসে মাপসুরাকে পড়া পানি দিয়ে যায়, যাতে করে তার পেন কমে যায়। এভাবে দিনকাল কাটতে থাকে। একদিন রাতের বেলায় মাপসুরা ঘুমিয়ে আসতে, তখন সে স্বপ্নে দেখতে পায় আকাশকে। আকাশ তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, পেটে চুমু খাচ্ছে, আর বলছে, কলিজার টুকরা, টেনশন করো না, আমি চলে এসেছি। এখন থেকে তোমার সমস্ত দেখভাল আমি করব। তখন ও বলল, তুমি সত্যি চলে এসেছো আকাশ? প্লিজ তোমাকে একবার আমি শুয়ে দেখি।
আকাশ আর কোনো কথা বলছে না, চোখ মুখ কালো করে নিচের দিকে তাকিয়ে আছে। মাফসুরা আকাশকে শুতে যাবে তখনই সে হাওয়া হয়ে মুছে যায়। এই যে তুমি কোথায় চলে গেলে আমাকে রেখে বলে চিৎকার করে ওঠে। সাথে সাথে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে কাউকেই দেখতে পায় না। তখনই মনে পড়ে তার সে যে পরিলোকে আছে আর আকাশকে পৃথিবীতে রেখে চলে এসেছে। নিজের অজান্তে সে কান্না করে দেয়। আকাশের জন্য খুব খারাপ লাগছে তার, মনে হচ্ছে যেন নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। না, কাল সকালে আমি পৃথিবীতে যাব, গিয়ে আকাশকে দেখে আসব। সকালবেলায় মাফসুরা তার বাবা মাকে বলে সে পৃথিবীতে যাবে, কিন্তু তার বাবা মা যেতে দেয় না, কারণ এটা পরিলোকের নিয়মের বাহিরে। কিন্তু মানসুরা জেদের কাছে হান মেরে যায় তারা। আচ্ছা ঠিক আছে, কাল তুমি পৃথিবীতে যেও, তবে তোমার সাথে আমিও যাব। আচ্ছা বাবা। সকালবেলায় মাফসুরা আর তাওয়ার বাবা পৃথিবীতে আসে, এসে সোজা আকাশের বাসায়। আকাশ রুমের মধ্যে মরার মতো পড়ে আছে। মাফসুরা এসে দেখে আকাশ বিছানায় মরার মতো পড়ে আছে আর একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। আকাশের এই দুরবস্থা দেখে মাফসুরা ফুফিয়ে কান্না করে দেয়। মাফসুরা বলে, এই আকাশ চোখ খুলো, আমি চলে এসেছি। মিটমিট করে চোখ খুলে তাকিয়ে দেখে মাফসুরাকে। খুশিতে মনটা নাচানাচি শুরু করে দিয়েছে। ইচ্ছে করছে শোয়া থেকে উঠে গিয়ে ওকে জড়িয়ে ধরি, কিন্তু শরীর তো খারাপ, সেই শক্তিটাও নাই। মাফসুরা চলে যাওয়ার পর নিজের যত্ন নেওয়ার কথা ভুলে গেছি, তাই রোগ হয়ে গিয়েছে অনেক। মাফসুরা বলল, কি হাল করছো নিজের? আমি তখন মনে মনে বলি, এটার জন্য তো তুমি দায়ী, আর এখন এসে এসে এসব বলছো। এখন কি কোনো ফায়দা আছে? যখন ছেড়ে গিয়েছো তখন তো ভাবা দরকার ছিল যে আমি তোমাকে ছাড়া কিভাবে থাকতে পারবো। তুমি তাও পাষাণের মতো করে ছেড়ে গেলে। খুব রাগ হচ্ছে মেয়েটার উপরে। হ্যাঁ, আমার কষ্ট দিয়েছো, এবার আমিও চুপচাপ থাকবো না, কোনো কথা বলবো না। ও তখন বলল, কি হলো, কথা বলছো না কেন? আমি বললাম, কি বলবো? ও বলল, কথা বলবে। আমি বললাম, প্রয়োজন মনে করি না, চলে যাও আবার যেখান থেকে এসেছো সেখানে। ও তখন বলে, এমন করে বলছো কেন আকাশ? তখন আমি বললাম, তুমি তো সম্পর্ক সেট করে চলে গেলে, তারপর আর কি বলার থাকে? তোমার সাথে আমার আর কোনো কিছুই নেই, শুধু যখন বেবিটা হবে তখন তুমি আমাকে দিয়ে যেও। আকাশের কথা শুনে মাফসুরার কান্নার গতির বেগ আরো বেড়ে যায়। মাফসুরা বলে, প্লিজ আকাশ, এভাবে বলো না, তোমাকে ছাড়া আমার খুব কষ্ট হয়, তোমার কাছে থেকে আমার ফিল করতে পারি। যখনই তোমার থেকে দূরে সরে এসেছি তখনই তোমার ভালোবাসাকে উপলব্ধি করে ফেলেছি। তুমি প্লিজ আমার সাথে পরিলোকে চলো। আকাশের সৎমাও সামনে ছিল। মাফসুরাকে দেখে আকাশের রুমে এসে বলে, না, আমার ছেলেকে আমি কোথাও নিয়ে যেতে দিব না, সে আমার কাছেই থাকবে। তখন ও বলে, না, আমি ওকে নিয়ে যাব, ওকে ছাড়া আমার ভালো লাগে না, আমার বর আমার সাথে পরিলোকে থাকবে। আমি তখন বললাম, মাফসুরা, সেই স্বপ্ন ভুলে যাও, সেটা কখনোই হবে না। মাফসুরা তখন বলল, না হবে বাবা, আমি আকাশকে পরিলোকে নিয়ে যাব আমাদের সাথে। আমার মা তখন বলে, এই মেয়ে, একবার বলছি না যে আমার ছেলেকে আমি কোথাও নিয়ে যেতে দিব না। আরে মাফসুরা, কি পাগলামো করছিস? সে তো যেতে চায় না, তাও তুই জোর করে নিতে চাচ্ছিস কেন? বাবা, আমি এত কিছু বুঝি না, আমি এইটুকু জানি আমি আকাশকে এখান থেকে নিয়ে যাব, ওকে আমি নিজের কাছে রাখবো, কারো কথা আমি শুনবো না বলে আকাশের হাত ধরে ওকে হাওয়ায় ভাসিয়ে ফেলে। তারপর ওকে নিয়ে পরিলোকে চলে যায়। ওর বাবাকে ফেলে রেখে চলে আসে সে। আকাশের আম্মু তো রেগে মেগে আগুন, আপনার মেয়ে কিন্তু কাজটা ভালো করে নাই, আমার ছেলের কিছু হলে কিন্তু আমি আপনাদের কাউকে ছাড়বো না। জেদ করে আমার ছেলেকে নিয়ে গেছে, তো এটার ফল ভালো হবে না। শহরে নামকরা কবিরাজের কাছে যাব আমি, আমার ছেলেকে আমি ফিরিয়ে আনবো। মাফসুরার বাবা তখন বলে, প্লিজ আপনি এভাবে রাগ করবেন না, কথা দিচ্ছি আপনার ছেলের কিছু হবে না, আপনার ছেলেকে সই সালামতে আপনার কাছে ফিরিয়ে দিয়ে যাব আমি। আমার মেয়েটা ওকে খুব ভালোবাসে, তাই পাগলামো করছে, মাথা ঠিক নেই ওর এখন, কিন্তু আমি কথা দিলাম তো আপনার ছেলেকে আবার ফিরিয়ে দিয়ে যাব, গায়ে একটা নখের আঁচড়ও লাগতে দিব না। সৎমা তখন বলে, ওকে, আমার ছেলেকে সই সালামতে ফিরিয়ে দিয়ে যাবেন। মাফসুরার বাবা চলে আসে, এসে দেখে মাফসুরা পরিলোকের গেটের মধ্যে বসে কান্না করছে। তখন তার বাবা বলে, কিরে, কি হয়েছে, কান্না করছিস কেন? তখন ও বলে, পণ্ডিত আমার থেকে আকাশকে জোর করে নিয়ে গেছে, ওকে নাকি মেরে ফেলবে। তখন তার বাবা বলে, কি, পণ্ডিতের এত বড় সাহস যে আমার মেয়ের জামাইকে তুলে নিয়ে গেছে, আবার নাকি তার গায়েও হাত দিবে। মাফসুরার বাবা তো সেই রকমের ক্ষেপে যায়, তুই চল আমার সাথে পণ্ডিতের কাছে যাব। মাফসুরা আর তার বাবা পরিলোকে ঢুকতেই
দেখতে পারে সমস্ত পণ্ডিত আরাধনা শুরু করে দিয়েছে আসুরায়। মাঝখানে আকাশকে বেঁধে রেখেছে, আরাধনায় শেষ হলে আকাশকে তারা মেরে ফেলবে, কারণ পরিলোকে মানুষ আসলেই তাকে তারা মেরে ফেলে। তার উপরে পণ্ডিতকে সে লাথি মেরেছে, পণ্ডিত তো এটা নিয়ে ওর উপরে আরো রেগে আছে। মাপসুরার বাবা দৌড়ে রাজ দরবারে চলে আসে, যেটা তার অবস্থান। তার রুমে গিয়ে তিনি আক্রম্ব লাঠিটা হাতে নিয়ে আসে। আজকে সে পুরো পরিলোক মাটির সাথে মিশিয়ে দিবে। পণ্ডিত কোন সাহসে রাজার অনুমতি না নিয়ে সাধনা শুরু করেছে। লাঠিটা হাতে নিয়ে জমির মধ্যে সজোরে একটা আঘাত করে, সাথে সাথে পরিলোকের সমস্ত বেড়ি বাঁধ ভেঙে হাওয়া বইতে শুরু করে। কিন্তু পণ্ডিতের কিছুই হয় না, সে তার জায়গায় বসে আছে। এটা দেখে মাপসুরা আর তার বাবার চোখ কপালে উঠে যায়, কারণ এই আক্রম্ব দিয়ে মাটিতে আঘাত করলে পুরো পরিলোক থমকে যায়। কেউ এই আক্রম্ব মায়া থেকে বাঁচতে পারে না, কিন্তু সেখানে পণ্ডিতের কিচ্ছুই হলো না। তারা কি মায়া শক্তি নিয়ে আরাধনা শুরু করেছে। মাপসুরা বাবার যেন মাথায় কিছু কাজ করতেছে না। না, এটা হতে পারে না, আক্রম্ব মায়া থেকে কেউ বাঁচতে পারে না। তার লাঠিটা দিয়ে আবার মাটিতে আঘাত করে। দ্বিতীয়বারও পণ্ডিতের কিছুই হয় না, বরং উল্টো আরো তাদের আসরটা ত্রিলোক হয়ে যায়। আরে মহারাজ, কি করছেন? আপনি কি মনে করেছেন আপনার ওই লাঠি আমাদেরকে থামিয়ে দিতে পারবে? পণ্ডিত, তুমি কিন্তু কাজটা ভালো করছো না। রাজার সাথে পাঙ্গা নেওয়ার ফলটা কিন্তু তোমাকে ভোগ করতে হবে। পণ্ডিত তখন বলল, আরে মহারাজ, আপনি কিন্তু ভুলে গেছেন যে আমি কে। আমি এই পরিলোকের সবচেয়ে পুরনো পণ্ডিত। অসাধ্য সাধন করেছি আমি, আমাকে আটকানোর ক্ষমতা নেই। আর আপনার ওই আক্রম্ব বাকিদের মায়া করতে পারবে, কিন্তু আমাকে না। আপনি আমাকে কেন কোনো পণ্ডিতকে মায়া করতে পারবেন না। আজ আমি এই ছেলেকে মেরেই ছাড়বো। পণ্ডিতের কথা শুনে তো মাপসুরার বাবার তো পায়ের নিচের থেকে মাটি সরে যায়। পণ্ডিত হয়তো এমন কোনো জাদু জানে, সেজন্য হয়তো তাকে মায়া করা যাচ্ছে না। তিনি মাথায় হাত দিয়ে সোজা মাটিতে বসে পড়ে। পাশ থেকে মাপসুরা চিৎকার দিয়ে ওঠে, মাপসুরার পেটে পেইন হচ্ছে। মা, তোর কি হয়েছে? বাবা, আমার পেটে খুব ব্যথা করতেছে। মা, তুই আমার সাথে চল, বাসায় গিয়ে রেস্ট করবি। এদিকটা আমি দেখতেছি। না, আমি যাব না, আমার আকাশকে ওরা মেরে ফেলবে। চল মা, তুই এরকম করিস না, আমি থাকতে ওরা আকাশের কিছুই করতে পারবে না। মাপসারা তখন বলে, কি করবে বাবা তুমি? তোমার আক্রম্ব পণ্ডিতরা মায়া করে ফেলেছে, এখন যা করতে হবে আমাকেই করতে হবে। আমি এখানে কিছু করতে পারতেছি না, সেখানে তুই কি করবি? মাপসুরা পণ্ডিতের আসরের সামনে চলে যায়। ভালোই ভালোই বলছি, আমার আকাশকে এখনই ছেড়ে দেন, না হয়তো আমি আপনাদের কাউকেই ছাড়বো না। তখন পণ্ডিত হা হা করে হেসে উঠল আর বলল, রাজা যেখানে আমাকে আটকাতে পারেনি, সেখানে তুমি আমাকে আটকাবে? আর আসলো তাকে ছেড়ে দেওয়ার কথা, ওকে তো আমি ছাড়বো না। সে আমাকে লাথি মেরেছে, তার থেকে বড় কথা তোমার রাজা। তোমাদের রাজ দরবারে আমি কাউকে শান্তিতে থাকতে দিব না। এতদিন শুধুমাত্র উপরে উপরে ভালোবাসা দেখিয়েছি, কারণ আমি এত জাতবিদ্যা জানার পরেও রাজা হতে পারলাম না। আর সেখানে তোমার বাবা কোনো কিছু না জেনে রাজা হয়ে গেল, সেটা আমি মেনে নিতে পারিনি। শুধুমাত্র এতদিন অপেক্ষায় ছিলাম রাজ দরবারের মুকুট কেড়ে নিতে। এখন রাজত্ব করব আমি, পুরো পরিলোক আমার অধীনে চলে আসবে। পণ্ডিতের এমন কথায় মাপসুরার রাগ মাথায় উঠে যায়। আচ্ছা, আমিও দেখছি তোমরা আমার আকাশকে কিভাবে মারো। তোমরা হয়তো ভুলে যাচ্ছ যে আমার পেটে আকাশের সন্তান রয়েছে, আর তার থেকে বড় কথা, মানুষ পরি দুই ধরনের শক্তি আমি অর্জন করেছি। পণ্ডিত তখন বলল, আচ্ছা আমিও দেখি তুমি কি করতে পারো। আরাধনা প্রায় শেষ, আকাশকে এখন বলি দেওয়া হবে। এমন সময় মাপসুরা তার বাবার হাত থেকে আক্রম্বটা নিয়ে আসরের ত্রিলোকের মধ্যে আঘাত করে। সাথে সাথে ত্রিলোকটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আর মাপসুরা আসরের ভেতরে ঢুকে পড়ে। এগুলো দেখে তো পণ্ডিতের মাথা ঘুরতে শুরু করে। পণ্ডিত বলতে লাগলো, কি করে সম্ভব এটা? ত্রিলোক ভাঙার ক্ষমতা তো কারোর নেই, এই মেয়ে কিভাবে করলো এটা? বড় বড় জাদুকররাও এটা করতে পারে না, যা এই মেয়ে করে দেখিয়েছে। না, ওকে আটকাতে হবে। পণ্ডিত আবার ত্রিলোক করতে চাইলো, এবার আর ত্রিলোক করতে পারলো না। মাপসুরা ত্রিলোকের ভিতরে গিয়ে দেখে আকাশের চেহারাটা পুরো ঝলসে গিয়েছে। আকাশের এই অবস্থা দেখে মাপসুরা আর নিজেকে কন্ট্রোল করতে পারে না।
মাপসরা আবার 8 নম্বরটা দিয়ে মাটিতে সজোরে আঘাত করে, সাথে সাথে পুরো পরিলোক কম্পন শুরু করে। এত জোরে কম্পন শুরু হয়েছে যে পণ্ডিত মাটিতে পড়ে যায়, সমস্ত পণ্ডিত মাটিতে লুটে পড়েছে। অন্যদিকে মাপসারা আকাশকে ছাড়িয়ে নিয়ে তাকে মাটিতে শুইয়ে রাখে। ঠিক সে সময় পণ্ডিত মাটি থেকে উঠে মায়া করে মাপসরার দিকে ছুঁড়ে মারে। মায়াটা মাপসরার সামনে এসে থেমে যায়। মাপসরার কোনো ক্ষতি হয় না। মাপসরা এবার চরম পর্যায়ে রেগে যায়। এবার মাপসরা 8 নম্বরটা পণ্ডিতের দিকে সজোরে ফিক্কে মারে। পণ্ডিত অনেক চেষ্টা করে সেটাতে আটকাতে চায়, কিন্তু হাজার চেষ্টা করেও সেটাকে আটকাতে পারে না। 8 নম্বরটা পণ্ডিতের গা ছিদ্র করে শরীরের অপর প্রান্ত দিয়ে বের হয়ে যায়, সাথে সাথে পণ্ডিত মাটিতে লুটিয়ে পড়ে। এই 8 নম্বরটা আটকানোর ক্ষমতা কারণে সব পণ্ডিতরা মিলেও আটকাতে চাইলে আটকাতে পারবে না। পণ্ডিতের মৃতদেহ মাটিতে পড়ে আছে। মাপসারার বাবা এসব দেখে তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারতেছে না। তারপরে মাপসারা হাত থেকে 8 নম্বরটা নিয়ে মাটিতে আঘাত করে, আর সাথে সাথে পুরো পরিলোক আগের মতো হয়ে যায়। আর এসব পণ্ডিতরা তার পায়ের কাছে এসে ক্ষমা চায় আর বলতে থাকে, মহারাজ আমাকে মাফ করে দিন। পণ্ডিত আমাদেরকে ভয় দেখিয়েছিল, যার ফলে আমরা তার কাছে গোলাম হয়েছিলাম। বলেছে তার কথায় রাজি না হলে আমাদেরকে মায়া করে মেরে ফেলবে। মাপসরা তখন বলে, তোমাদের কোনো দোষ নেই, যে দোষ করেছে সে শাস্তি পেয়েছে। মাপসরা আকাশকে কোলে নিয়ে রাজের দরবারে নিয়ে আসে। পুরো রাজ দরবার থমথমে হয়ে আছে। সমস্ত পরিলোকের পরীরা আকাশকে দেখতে এসেছে, কারণ মানুষ দেখতে তাদের ভালো লাগে। কারণ মানুষেরা অনেক সুন্দর হয়, তারা সবসময় মানুষকে নিয়ে ঘর সংসার করার স্বপ্ন দেখে। এইদিকে আকাশের রূপ ফিরিয়ে আনার জন্য অন্য পণ্ডিতকে মাপসরা বলল। তখনই পণ্ডিত বলে ওঠে, আমাকে কিছু সময় দিন, আমিও রূপ ফিরিয়ে আনার চেষ্টা করছি। এটা বলে সেই পণ্ডিত সেখান থেকে চলে যায়। একটু পর আবার ফিরে আসে রূপ গাছের ফল নিয়ে, সেটা নিয়ে আকাশকে খাইয়ে দেয়। এরপর আকাশের চেহারাটা আগের মতো হয়ে যায়, কিন্তু তার জ্ঞান এখনো ফিরে নাই। সবাই অপেক্ষা করছে আকাশের জ্ঞান ফিরে আসার। একটু পর আকাশের জ্ঞান ফিরে আসে। বিপত্তিটা তখনও কাটেনি। আকাশ নিঃশ্বাস নিতে পারতেছে না, তার খুবই কষ্ট হচ্ছে। মুরগি জবাই করলে যেমন ধরপড় করে, আকাশ ঠিক সেভাবে ধরপড় করছে। এটা দেখে একটা পণ্ডিত বলে ওঠে, এই বালক আর কিছুক্ষণের মধ্যেই মারা যাবে যদি ওকে পরি বানানো না হয়। এটা শুনে মাপসরা বলে, তাহলে তাই করুন, আকাশের কিছু হলে আমি মরে যাব। আরাধনা করে আকাশকে পরি বানিয়ে দিন। মাপসরা, কি বলছিস তুই এটা? ওর মায়ের কাছে আমি কথা দিয়ে এসেছি, আমি ওর মায়ের কাছে ওকে ফিরিয়ে দিয়ে আসবো। মাপসরা তখন বলে, কি বলছো বাবা? আমি তো ওকে খারাপ কিছু করতেছি না, আমি ওকে বাঁচানোর জন্য এসব করতেছি। আর বাবা তখন বলে, আচ্ছা তাহলে ঠিক আছে, শুনেন পণ্ডিত মশাই, তাহলে আপনারা ওকে পরি বানিয়ে দিন। জি মহারাজ, তবে আপনাদের আরেকটা কাজ করতে হবে। আমার আরাধনা করতে করতে আকাশকে কেউ একজন নিঃশ্বাস নিতে হবে, তা না হলে আরাধনা করতে করতে আকাশ মারা যাবে। এটা শুনে মাপসরা বলে ওঠে, না 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 না, আমি নিঃশ্বাস দিচ্ছি, আপনারা ওকে নিয়ে আরাধনা শুরু করুন। পণ্ডিত আরাধনায় বসে, আর অন্যদিকে মাপসরা আকাশের ঠোঁটে ঠোঁট লাগিয়ে নিঃশ্বাস নিতে থাকে। এখন আর আকাশের কষ্ট হচ্ছে না। এই আমি এখন কোথায় আছি? আর মাপসরা আমার ঠোঁটে ঠোঁট লাগিয়ে আছে কেন? তোর কি সব করছে ও? মাপসরাকে সরিয়ে দিতে চাইছিল নিজের কাছ থেকে, কিন্তু মাপসরা আরো শক্ত করে তাকে জড়িয়ে ধরে রেখেছে। চোখের ইশারায় বলে ওকে না ছাড়তে। একটু পর কেউ একজন এসে কি জানি একটা খাইয়ে দেয়, আর মাপসরা আমার থেকে দূরে সরে যায়। সাথে সাথে অনুভব করলাম যে আমার শরীরে হাড় গোড় বেরিয়ে যাচ্ছে, আর আমি হাওয়ায় ভাসছি। আমি এটা দেখে ভয়ে একটা চিৎকার দিলাম, আর মাপসরা এসে আমাকে জাপটিয়ে জড়িয়ে ধরে আর বলতে লাগে, খুব কষ্ট হচ্ছে আমার কলিজার টুকরা, তাই না? তখন আমি বললাম, হ্যাঁ খুব কষ্ট হচ্ছে আমার, নিঃশ্বাস নিতে পারতেছি না আমি। কলিজা প্লিজ আরেকটু সহ্য করে নাও, তারপর সব ঠিক হয়ে যাবে। এত কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যেন দমটা বেরিয়ে যাবে। একটু পর মাটিতে ঢোপাস করে পড়ে গেলাম, তারপর আর কিছুই জানি না। যখন আমার জ্ঞান ফিরে আসে তখন আমি দেখি আমি একটা বিছানার উপরে শুয়ে আছি, আর মাপসরা আমার মাথা তার কোলের উপরে নিয়ে বসে আছে আর আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার জ্ঞান ফিরতে মাপসরা আমাকে বলে, তোমাকে বাঁচানোর জন্য পরি বানিয়েছি, আর কে বলেছে তুমি পৃথিবীতে যেতে পারবে না? তুমি সব পারবে। তোমার যখন যা ইচ্ছে হয় তুমি তাই করবে, তোমার জন্য কোনো কিছুই বাধা নেই। এইভাবে দেখতে দেখতে চলে যায় 5টা বছর। ওদের একটা মেয়ে বাবু হয়েছে, নাম রাখা হয়েছে রাইসা। রাইসা মনি এখন হাঁটতে শিখে গেছে।
রাইসামণি খেলা করছে আর আমি রুমে বসে আছি। আর মাপসরা পরিলোকে কাজের জন্য গিয়েছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। একটু পর মাপসরা চলে আসে, এসে রুমে ঢুকে বলে রাইসা কই। তখন আমি বললাম মায়ের সাথে খেলা করছে। তো তুমি ঘরে বসে কি করছো? কিছু করছিলাম না, তবে ভেবেছিলাম যে তুমি আসলে তোমার সাথে খেলা করব। মাপসারা তখন বলে যা শয়তান, একদম উল্টাপাল্টা কিছু বলবা না তুমি। কিসের উল্টাপাল্টা? হ্যাঁ, এটা বলে ওকে কাছে টেনে নিয়ে আসলাম। তাকে এতটা কাছে নিয়ে এসেছি যে তার নিঃশ্বাস পর্যন্ত শুনতে পারছি, আর সে কেমন যেন চুপসে আছে। সে বলল প্লিজ দুষ্টুমি করো না, কখন জানি আবার বাবু চলে আসে। আমি বললাম বাবু আসবে না, সে আমার মায়ের সাথে খেলা করছে আর আমি তোমার সাথে খেলা করব। ও বলল এই তুমি এসব কি বলছো? তুমি কি লজ্জা শরম বিক্রি করে কটকটি খেয়েছো নাকি? এসব কথা লিসেনাররা শুনছে তো, ওদের তো কান আছে, তো ওরা শুনবে না? আর ওরা শুনলে শুনো। মাপসারা তখন বলে তোমার আসলে লজ্জা শরম নেই। আমি তখন বললাম না নেই, সরো, এখন আমি তোমাকে আদর করব। এটা বলে মাপসারাকে আদর করতে শুরু করলাম। প্রিয় লিসেনাররা, মাফরা আর আকাশের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এই ধরনের গল্প পেতে নিশিরাত 76 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের যদি কোনো ভৌতিক ঘটনা বা গল্প থাকে তাহলে সেটা ইমেল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন।